আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস তোমাদেরকে শিখাবো, সেটা হচ্ছে কীভাবে যোগজীকরণ করিতে হয়। আমাদের এটা আসলে না শিখলেই নয়। তো আমাদের যোগজীকরণ শেখার প্রয়োজনীয়তা বলতে মেইনলি যোগজীকরণ জিনিসটা তোমরা পাওয়া হচ্ছে ম্যাথমেটিক্সে। তোমাদের যোগজীকরণের আমাদের বড় সরস অধ্যায় আছে। অন্তরীকরণে আমাদের অন্তরীকরণে তোমার টোটাল আছে 9টা অধ্যায়, যোগজীকরণে 7টা অধ্যায়, বিশাল বিশাল হাজার হাজার ম্যাথ আছে। তবে সেই ম্যাথগুলা আমাদের কোনো ব্যাপার না যদি তোমার টেকনিকটা খুব ইজিলি করতে পারো। অনেকে ভয় পায় আসলে, অনেকে যারা আমাদের মডুলাসিয়ান তাদের ক্ষেত্রে দেখা যায় অন্তরীকরণ যোগজীকরণ কোনো একটা ব্যাপার না, কারণ আমাদের মডুলাসের যোগজীকরণ অন্তরীকরণ এগুলো পড়ানোর স্টাইলটা সম্পূর্ণ ইউনিক। ইভেন ত্রিকোণমিতি যেগুলো আমার নিজের লেসন রেডি করা, যে খুব ইউনিক স্টাইলে রেডি করা, ওই স্টাইলে পড়লে অটোমেটিক সব কিছু ইজি মনে হবে। এটা সিক্রেট স্টাইল। তো আমরা আসি এখন, যেহেতু আমাদের এখানে ফিজিক্সের ক্ষেত্রে যোগজীকরণে অনেকগুলো কনসেপ্ট করতে হয়, তো এই ক্ষেত্রে আমরা ম্যাথমেটিক্সের সব যোগজীকরণ আমাদের লাগবে না। তো সিম্পল যে যোগজীকরণগুলো আমাদের লাগবে সেগুলো আমরা দেখব, এবং বিভিন্ন সময় আমি বইয়ের বিভিন্ন জায়গায় যোগজীকরণ যে পাবো সেই যোগজীকরণগুলো সবগুলো আজকে আমি হোমওয়ার্ক দিয়ে দিব। মানে আজকে এমন একটা করার প্রসেসটা শিখাবো, সেই প্রসেসটা শিখানোর পর পুরা ফিজিক্স পাস পেপারে যতগুলো যোগজীকরণ আছে সবগুলোই আজকে হোমওয়ার্ক দিয়ে দিব, এবং তুমি সলভ করে দেখবে আনসার বের করে ফেলতে পারছো। এবং ওই অধ্যায়ে গেলে তখন তোমাকে নাড়া দিব, মনে আছে না, মনে আছে না, মনে আছে না, দেখবা আজকে পুরো ফিজিক্স চলে আসবে। তাহলে আসি, আগে আমাকে বলো তোমরা যারা আসো আমার ভিডিও অডিও সব কিছু ক্লিয়ার আছে কিনা, আর আমাকে দেখতে একটু অন্যরকম বা সুন্দর লাগতেছে কিনা একটু কমেন্টে জানাও। আমরা খুব শীঘ্রই শুরু করে দিব। আজকে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস যোগজীকরণ। এই যোগজীকরণ যদিও আমাদের যদিও ম্যাথের টপিক, আমাদের ফিজিক্সের না, কিন্তু ফিজিক্সের আমার প্রত্যেকটা অধ্যায়ই আমাদের মোটামুটি কাজে লাগে। তো তোমরা আর শুরুতে আরেকটা কাজ তো না করলেই নয়, অ্যাটেন্ডেন্স না দিলে কি আসলে ক্লাসটা হয়? ওই কারণে তোমাদের যে কাজটা করতে হবে, ক্লাসের শুরুতে সবাইকে কমেন্ট করতে হবে নিজের নামটা, যেখান থেকে আমাদের ওইটা অ্যাটেন্ডেন্স হিসেবে গণ্য হয়ে যাবে। সো তোমরা যারা এখনও নিজেদের নাম কমেন্ট করো না, কমেন্ট করে দাও। এটা হচ্ছে তোমার অ্যাটেন্ডেন্স, এই যে তুমি ক্লাস করছো তার প্রমাণ যে তুমি ক্লাস করছো। সো সবাই একটু দিয়ে দাও। এবং আজকের ক্লাসে ফার্স্ট টু লাস্ট তোমাকে একটু দুর্দান্ত টাইপসের মাথা রাখতে হবে। তোমার মাথাটা আজকে একটু দুর্দান্তভাবে খেলতে হবে, তাহলে দেখবা আজকে যোগজীকরণের পুরো পার্টটা আমরা খুব ইজিলি এবং সুন্দরভাবে শেষ করাবো। তো তার আগে একটু কাজ করে নিই। আমি একটু তোমাদের থেকে 30 সেকেন্ড টাইম চাইবো। আমি বইটা একটু নিই। ওকে, যেহেতু সব কিছু ঠিক আছে আমরা শুরু করে দিই, আমাদের ক্লাস শুরু করে দিই। এবং আমাদের খুব ভালোভাবে বুঝতে হবে। আর যেহেতু যদিও আমরা এখানে যে যোগজীকরণগুলো করবো এগুলো সিম্পল একটা যোগজীকরণ, আর এই যোগজীকরণগুলো সত্যি কথা বলতে তোমরা যখন ম্যাথমেটিক্সের যোগজীকরণ করবা এগুলো হচ্ছে তোমার কাছে হাস্যকর মনে হবে। মানে এত সোজা, অর্থাৎ এগুলো হচ্ছে একবার সোজা টাইপসেরগুলো। হ্যাঁ, যোগজীকরণে যখন তুমি এক্সপার্ট হয়ে যাবা তখন এগুলো কোনো ব্যাপার না। বাট আজকের জন্য তোমার এই যোগজীকরণের জন্য তোমাকে রইল শুভকামনা। আজকের জন্য এটাই হচ্ছে অনেক কিছু, আর আমি খুব ইজি ওয়েতে বুঝাবো, ইনশাল্লাহ তোমাদের কোনো প্রবলেম হবে না। আর কিছু কিছু জিনিস মুখস্থ না করলেই নয়, আসলে বুঝাতে গেলে আমার অনেক টাইমের প্রয়োজন হয়, ওই কারণে আমরা বুঝাবো না, আমরা কিছু জিনিস মুখস্থ করে ফেলবো। তবে সবগুলোর আনসার পেয়ে যাবো তুমি ম্যাথমেটিক্সে। আমাদের ফিজিক্সে সব আনসার পাবা না, আমি জানি, কিন্তু আমি বলবো না, কারণ হচ্ছে আমার ফিজিক্সে এত কিছু প্রয়োজন নাই। যতটুকু প্রয়োজন আমি ততটুকুই বলবো। তো আমি শুরু করে দিই। ওকে, আর আরেকটা কথা না বললেই নয়, খুব শীঘ্রই চলে আসতেছে learnwithmodulus.com। এটা যখন আসবে তখন হচ্ছে তোমাদের জন্য অনেকগুলা ম্যাজিক থাকবে। আই রিপিট এগেইন, অনেকগুলো ম্যাজিক থাকবে। যেমন
এই যে ফ্রিতে ক্যালকুলেটর ইউজিং, একটা ক্যালকুলেটারে যে কত কিছু করা যায়, এই ক্যালকুলেটর দিয়ে যে কত কিছু করা যায় তোমরা জানো না, মানে তোমরা অনেক কিছু জানো না। ইভেন ফাংশন ক্যালকুলেটর দিয়ে করা যায়, এই যে ক্যালকুলাস এগুলো ক্যালকুলেটর দিয়ে করা যায়। তুমি ক্যালকুলাস কি সেটাও জানো না, কিন্তু ম্যাথ করে ফেলতে পারবা ক্যালকুলেটর দিয়ে। এটা হচ্ছে মেইন থিম। তারপর হচ্ছে ইকুয়েশন, যত ধরনের ইকুয়েশন সলভ করা যায়। ইভেন তোমার এমন হয় না, মনে করো এরকম একটা ইকুয়েশন আছে, এটাতে মনে করো এক্স ওয়াই এর একটা ইকুয়েশন, এই এক্স ওয়াই এর ইকুয়েশনের মধ্যে 5টা বিন্দু বসাবো, এই 5টা বিন্দু বসে আনসার কত পাবো সেটা ক্যালকুলেশন করতে হবে। তুমি কি আলাদা আলাদা করে বসাবা? না, ক্যালকুলেটারে ক্লিক করলে আনসার বের হয়ে যাবে। এটা আমরা টেকনিক জানি না, আসলে অনেকেই জানি না। তারপর হচ্ছে একটি ইকুয়েশন, এই ইকুয়েশনের আনসার কত হবে ক্যালকুলেটার দিয়ে সলভ করে ফেলা যাবে একটা ইকুয়েশন। জানো না জিনিসগুলা, আমরা ইনশাল্লাহ জানাবো। এবং আমাদের learnwith.imu.com এর জন্য ইমু এর পক্ষ থেকে তোমাদের জন্য ক্যালকুলেটারের ট্রিক্সটা সবার জন্য হেভি লেভেলের একটা ফ্রি থাকবে। তবে তার জন্য কিছু শর্ত আছে, আমরা দেখবো সামনে খুব শীঘ্রই শর্ত, এবং আজকে রাত্রেই জানতে পারবা কি সেই শর্ত। তো আমরা বেশি কথা না বলে আমরা আমাদের টপিক্সের দিকে আগাই। আজকের ক্লাসে তোমাদেরকে একটু অন্য লেভেলের মনোযোগী হতে হবে। যদিও এটা গতিবিদ্যার কোনো কনসেপ্ট না, কিন্তু গতিবিদ্যার কনসেপ্টের জন্য আমার এগুলো লাগবে। ইভেন পুরো ফিজিক্সের মধ্যে আমাদের আজকের ক্লাসটা লাগবে। আজকের ক্লাসটা আবারও বলতেছি, ফিজিক্সের প্রত্যেকটা অধ্যায়ে কাজে লাগবে। ওকে, দেন আমরা শুরু করি। তাহলে প্রথমত আসো ভাইয়া, যোগজীকরণ যদি বলি, এই যোগজীকরণের আরেকটা নাম আছে বাংলায়, আমাদের বাংলায় যাকে বলা হয় সমাকলন। কি বলা হয়? সমাকলন। এবং ইংলিশে যাকে বলা হয় ইন্টিগ্রেশন। অনেকে এখন আমাকে জিজ্ঞেস করে, তাহলে ভাইয়ের যোগজীকরণ কোন ভাষা? এটাও আমার বাংলা ভাষা। তো যোগজীকরণকে আমরা বলি যোগজীকরণ বা সমাকলন নাম, আর ইংলিশে যাকে আমরা বলি ইন্টিগ্রেশন বা আমরা একত্রীকরণও বলতে পারি। তো আমরা দেখছিলাম গত ক্লাসে আমাদের যোগজীকরণের, গত ক্লাস বললেও ভুল হবে, আমরা তো লাস্ট 2টা ক্লাস গ্রাফের উপর নিয়েছিলাম। এর আগের ক্লাসে অর্থাৎ ইন্টিগ্রেশনের যে আমরা একটা সূচনা দিয়েছিলাম, সেই সূচনা থেকে তোমরা আশা করি এতক্ষণে জেনে গেছো হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইন্টিগ্রেশন, ইন্টিগ্রেশন কী এবং কীভাবে করতে হয়। তো আমরা সামনে আজকে ওই দিন জানছিলাম ইন্টিগ্রেশন কি, আজকে কিভাবে করতে হয় সেটা জানবো। তো যোগজীকরণ যদি তুমি করতে যাও, যোগজীকরণে তুমি 2 ধরনের যোগজীকরণ পাবা। একটাকে আমরা বলি অনির্দিষ্ট যোগজ, আর একটাকে আমরা বলি নির্দিষ্ট যোগজ। ফর এক্সাম্পল আমি একটা কথা বলি, যেমন তোমাকে বলা হলো x³ dx, হ্যাঁ, তোমাকে বলা হলো x³ dx ইন্টিগ্রেশন অফ, এর মানে x এর সাপেক্ষে x³ কে ইন্টিগ্রেশন করতে হবে। এখানে বলে দিলাম 2 থেকে 5। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা এখানে একটা লিমিট বলে দিয়েছি, মানে এখান থেকে শুরু করে এতটুকু পর্যন্ত করতে হবে। বাট এখানে বলা নাই যে কোথা থেকে কতটুকু করতে হবে। এখানে বলা আছে এখান থেকে স্টার্ট করে এখানে যে থামতে হবে। বাট এখানে স্টার্টিং এন্ডিং কোনো কিছু নাই। যেখানে আমাদের কোনো কিছু নির্দিষ্ট করা নাই তাকে আমরা বলি অনির্দিষ্ট যোগজ, আর যেখানে আমাদের নির্দিষ্ট করা আছে, লিমিট করা আছে, তাকে আমরা বলি নির্দিষ্ট যোগজ। নির্দিষ্ট যোগজে 2টা লিমিট থাকে, একটা নিচে আর একটা হচ্ছে উপরে। নিচেরটা মিন করে যেখান থেকে স্টার্ট হয়, উপরেরটা মিন করে যেখানে যায় শেষ হয়। আর উপরেরটাকে আমরা বলি আপার লিমিট, এটাকে আমরা বলি আপার লিমিট, আর নিচেরটাকে আমরা বলি হচ্ছে লোয়ার লিমিট, নিচেরটাকে আমরা বলি হচ্ছে লোয়ার লিমিট। তাহলে আমরা প্রথমত জেনে গেলাম ভাই যোগজীকরণ আমাদের 2 ধরনের, একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট। এখন আমাদের 2 ধরনের যোগজীকরণ করা আমরা শিখব। অর্থাৎ প্রথমে আমরা শিখবো হচ্ছে অনির্দিষ্ট যোগজ, কারণ এটা পারলে দেন এটা পারা যায়, সেম জিনিস। তবে এটার জন্য এক্সট্রা করে কি করতে হয় সেটা আমরা বলবো। তাহলে প্রথমত একটু বুঝছি কিনা বলো, একটু কমেন্টে কনফার্ম করো, আমি দেখি কতজন অ্যাক্টিভ আসো, আমি দেখি কি পরিমাণ তোমরা আসলে অ্যাক্টিভ আসো। বলো তো, ইন্টিগ্রেশন বা যোগজীকরণ এটাকে আমরা বলবো অনির্দিষ্ট যোগজ। কেন? কারণ এখানে লিমিটটা দেওয়া নাই। আর এটাকে আমরা বলবো নির্দিষ্ট, কেন? লিমিটটা দেওয়া আছে। আর রিপিট এগেন, এটাকে বলবো অনির্দিষ্ট কারণ লিমিট দেওয়া নাই, আর এটাকে বলবো নির্দিষ্ট কারণ লিমিট দেওয়া আছে। যদি লিমিট দেওয়া থাকে সেটা হচ্ছে নির্দিষ্ট যোগজ, লিমিট দেওয়া যদি না থাকে সেটা হচ্ছে অনির্দিষ্ট যোগজ। যোগজ মিলতে মিন করতেছে যোগজীকরণ। তাহলে আমাদের যোগজীকরণ 2 ধরনের, একটা অনির্দিষ্ট, এটা নির্দিষ্ট। এটুক সবাই বুঝছি কিনা? এটুক সবাই বুঝছি কিনা? আমার কিন্তু এখানে আজকে তোমাকে এই প্রশ্নটা আমি সবচেয়ে বেশি করব, বুঝছি কিনা। প্রত্যেকবার তোমার কষ্ট করে বলতে হবে বুঝছি বা ক্লিয়ার, ইয়েস, হ্যাঁ বলতে হবে। কেন? কারণ আমি ধাপে ধাপে প্রত্যেকটা জিনিস একটার সাথে একটা রিলেটেড, একটা না বুঝলে পরেরটা বুঝবো না, ওই কারণে ধাপে ধাপে যাইতে হবে। সো সবাইকে খুব দ্রুত রেসপন্স করতে হবে। তা আমরা শুরু করি। ওকে, তাহলে আমরা প্রথমত এটা বুঝলাম। এবার আসি যোগজীকরণের মিনিং।
তাহলে একটু খেয়াল করে দেখি আমাদের যোগজীকরণের মিনিং দেখি। যোগজীকরণের মিনিং যদি আমরা দেখি তাহলে একটু ভালো করে খেয়াল করে দেখো। আমরা তো দুই ধরনের যোগজীকরণ পাইলাম, আমরা এখানে দুই ধরনের যোগজীকরণ পাইলাম। একটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ আমাদের এখানে আমরা দিলাম, আমাদের মনে করো ওই যে আগের মতো সাপোজ আমি এক্স কিউব দিলাম, এক্স কিউব ডিএক্স, ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডিএক্স, এখানে লিমিট দিয়ে দিলাম 2 থেকে 5। তাহলে আমরা বলবো, একটু ভালো করে খেয়াল করো, আমরা কি বুঝবো? আমরা এই চিহ্নটা দ্বারা বুঝলাম যোগজীকরণ করতে হবে, যোগজীকরণ করতে হবে। আমি এই ডিএক্স দ্বারা বুঝলাম এক্স এর ফাংশনকে যোগজীকরণ করতে হবে, এক্স এর ফাংশনকে যোগজীকরণ করতে হবে। আই রিপিট এগেইন, এটা দ্বারা আমরা বুঝলাম, এই চিহ্নটা দ্বারা বুঝলাম যোগজীকরণ করতে হবে, আর এই ডিএক্স দ্বারা বুঝলাম এক্স এর ফাংশনকে যোগজীকরণ করতে হবে। দ্যাট মিনস আমরা এটা দ্বারা বুঝি, এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ, এক্স এর সাপেক্ষে যোগজীকরণ, এটা দ্বারা মিন করে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ। তাহলে আমি আবারও বলতেছি, এই চিহ্নটার মিনিং হচ্ছে যোগজীকরণ করতে হবে, আর ডিএক্স এর মিনিং হচ্ছে আমাদের এক্স এর সাপেক্ষে বা এক্সওয়ালা ফাংশনকে যোগজীকরণ করতে হবে। অর্থাৎ এক্স যুক্ত কেউ থাকলে তাকে যোগজীকরণ করতে হবে, অন্য কাউকে না। এখানে যদি ডি এক্স না থাকা, এখানে যদি ডি ওয়াই থাকতো তাহলে ওয়াইওয়ালা যাকে দেখতাম তাকে যোগজীকরণ করতাম। এখানে যদি ডি এম থাকতো, আমাদের ডি এম, তখন এমওয়ালা যে তাকে যোগজীকরণ করতাম। এখানে যদি আমার থাকতো আমাদের যদি থাকতো এখানে হচ্ছে আমাদের ডিও, তাহলে আমরা ও ওয়ালা যে আছে তাকে যোগজীকরণ করতাম। এক কথায় যে এখানে ডি এর পাশে যেটা থাকবে ডিএক্স ডিওয়াই যেটা থাকবে তাকে যোগজীকরণ করতে হবে বা তার সাপেক্ষে যোগজীকরণ করতে হবে। এবার আসি ভাইয়া সিম্পল কথা, কাকে? তাহলে আমি বুঝলাম যোগজীকরণ করতে হবে এক্স এর সাপেক্ষে, কিন্তু কাকে করতে হবে? সিম্পল কথা হচ্ছে এই যোগজীকরণ চিহ্ন আর ডিওয়ালা রাশিটা, এটার মাঝখানে যাকে পাবো এটাকেই যোগজীকরণ করব। মানে জিনিসটা এমন না, এটা হচ্ছে যোগজীকরণের চিহ্ন, তুমি একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে যোগজীকরণের চিহ্ন, এটা হচ্ছে ডিএক্স, এর মাঝখানে যে থাকবে তাকে যোগজীকরণ করবে। যেমন যোগজীকরণ করো এটার সাপেক্ষে কাকে? এটাকে। এর মানে এই জিনিসটার ভিতরে যা থাকবে তাকে যোগজীকরণ করতে হবে, এই জিনিসটার ভিতরে যা থাকবে তাকেই করতে হবে, এই জিনিসটার ভিতরে যা থাকবে তাকেই করতে হবে। যোগজীকরণ করতে হবে এক্স এর সাপেক্ষে কাকে? এর ভিতরে যে আছে তাকে। তাহলে আমরা বলবো ওরে যোগজীকরণ করো, মানে ওরে যোগজীকরণ করে ফেলতে বলছে। তাহলে আশা করি আমরা চিহ্নটার মিনিং বুঝছি। আগে আমরা বলো ভাইয়া আমাকে বলো এটুক আমরা বুঝছি কিনা, আমি আমার ভাষায় বলতেছি যাতে করে তোমাকে আমি ফিজিক্সের যোগজীকরণের জন্য প্রস্তুত করতে পারি। তাহলে আমি আবার বলতেছি এই চিহ্নটার মান হচ্ছে আমি যোগজীকরণ করব, এটার মান হচ্ছে এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করব, আর এই দুইটার মাঝখানে যাকে আছে আমি তাকেই যোগজীকরণ করব। তাহলে আবারও বলতেছি এটার সাপেক্ষে আমি যোগজীকরণ করব, এটার সাপেক্ষে কাকে? এটাকে। তাহলে সিম্পল কথা ভাইয়া, সিম্পল কথা। তাহলে একটু বুঝছি, ক্লিয়ার করবা, প্রশ্ন থাকলে সাথে সাথে করে ফেলবা, কারণ টপিক্স টু টপিক্স যাবো আমি কিন্তু এখানে আমার সামনে মোবাইল আছে, আমি খুব সুন্দর করে দেখতেছি, হ্যাঁ খুব সুন্দর করে দেখতেছি, লেখা ছোটো হলেও দেখা যাচ্ছে, চশমা লাগাই সমস্যা নেই। তাহলে আসো এবার ভাই একটু খেয়াল করো, এবার কি খেয়াল করবো? এবার সিম্পল যোগজীকরণ করিতে হবে, এক্স এর সাপেক্ষে যোগজীকরণ করিতে হবে, এক্স কিউবকে যোগজীকরণ করিতে হবে। এবার আসি, এই যে এখানে লিমিটগুলো দেওয়া আছে এটাকে আমরা বলতেছি ভাইয়া লোয়ার লিমিট, এটাকে বলতেছি লোয়ার লিমিট, বা এটাকে আমরা বলতে পারি স্টার্টিং লিমিট, আর এটাকে আমরা বলতেছি ভাইয়া আপার লিমিট, বা এটার একটা নাম হচ্ছে এন্ডিং লিমিট, অর্থাৎ এখানে আমি শেষ করে দিচ্ছি। এখন আমার কথা হচ্ছে এটা অনির্দিষ্ট, এটা নির্দিষ্ট, সেম, খালি এক্সট্রা করে লিমিট আসলো। এখন আমার কথা হচ্ছে এগুলো কার লিমিট?
কার লিমিট, কার লিমিট, কার লিমিট, কার লিমিট, কার লিমিট, যার সাপেক্ষে যোগজীকরণ করব তার লিমিট। কি বললাম? কার লিমিট, যার সাপেক্ষে যোগজীকরণ করব তার লিমিট। দ্যাট মিনস এখান থেকে আমরা বলতে পারি যখনই বলবো কার লিমিট, সাথে সাথে আমি তাকাবো এদিকে, এদিকে তাকাইয়া বলবো এরা হচ্ছে এক্স এর লিমিট, এরা হচ্ছে কি এক্স এর লিমিট। তাহলে এগুলা কার মান? এর মানে হচ্ছে এগুলা এক্স এর মান মিন করে, এগুলা এক্স এর মান। এগুলা কার মান? এগুলা এক্স এর মান। এগুলা কার মান? এক্স এর মান। এগুলা কার মান? এক্স এর মান। এগুলা কার মান? এক্স এর মান। তাহলে আমরা দেখব কিভাবে মানগুলো ব্যবহার করতে হয়। আগে আমাকে জাস্ট এই কথাগুলা মাথায় রাখতে হবে। এক নাম্বার কথা, যোগজীকরণ এক্স এর সাপেক্ষে এটাকে, যোগজীকরণ এক্স এর সাপেক্ষে এটাকে, এক্স এর লিমিট 2 থেকে শুরু করে 5 পর্যন্ত। কথাটা বুঝছে কিনা, মিনিং বুঝছে কিনা বলো, মিনিংটা বুঝছে কিনা? আমরা সবাই এই জিনিসটা বুঝি না, ইভেন অনেকে যোগজীকরণ শেষ করার পরে এগুলো বুঝে না। তো আমার এটা বুঝেই আমাকে কাজ করতে হবে। এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো, এটা বুঝছি কিনা বলো। এটা বুঝছি কিনা ভাইয়েরা একটু বলি। আচ্ছা জি ভাইয়া বুঝছি। যদি বুঝে থাকেন একটু সামনে আগান। দেখেন এবার আপনাকে আমি একটা সূত্র শিখাবো, একটু ভালো করে শিখতে হবে। হ্যাঁ, একটু ভালো করে শিখতে হবে, একটু ভালো করে শিখতে হবে, একটু ভালো করে শিখতে হবে, একটু ভালো করে শিখতে হবে। দেখো ভাইয়ারা, দেখো খুব ভালো করে দেখো। আমাদের অন্তরীকরণের লিমিট বলতে কোনো কিছু ছিল না, মানে এরকম ম্যাথের ভিতরে লিমিট ছিল না, বাট যোগজীকরণে আছে, যার কারণে যোগজীকরণ 2 ধরনের। এখন আসো আমাদের প্রথম সূত্র, সবচেয়ে দামি সূত্র, সবচেয়ে দামি কেন? আমাদের ফিজিক্সে আসলে আমরা 90% ক্ষেত্রে এই সূত্রটাই ব্যবহার করব। 90% টাইমস ইন্টিগ্রেশন করতে গেলে এই সূত্রটাই ব্যবহার করব। সেই সূত্রটা হলো ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স ইকুয়ালস টু এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। এইখানে একটু খেয়াল করে দেখো, এই সিটাকে আমরা বলি যোগজীকরণ ধ্রুবক, এটাকে আমরা বলি যোগজীকরণ ধ্রুবক। এবং আরেকটা কথা লিখে রাখবো, এই যোগজীকরণ ধ্রুবক অনির্দিষ্টতে লাগে, নির্দিষ্টতে লাগে না, নির্দিষ্টতে লাগে না। আস্তে আস্তে মাথায় ঢুকে যাবে। এখন জাস্ট কথাগুলো মুখস্থর মতো করে ফেলো, কথাগুলো মুখস্থর মতো করে ফেলো। এক্স টু দি পাওয়ার এন ডিএক্স করে ফর্মুলা পাইলাম, এটা প্লাস সি দিলাম, এই প্লাস সি মাস্ট দিতে হবে, প্লাস সি মাস্ট দিতে হবে। এই প্লাস সিটাকে আমরা কি বলি? যোগজীকরণ ধ্রুবক। তবে এটা অনির্দিষ্টতে দেওয়া লাগে, বাট নির্দিষ্টতে দেওয়া লাগে না। কেন লাগে না? প্রশ্নের আনসার আমার কাছে পাবা না, আমি জানি কিন্তু বলবো না। সেটা আনসার পাবো হচ্ছে যোগজীকরণ করতে গেলে। কারণ আমি তো তোমাকে ফান্দে বইরা পড়াচ্ছি, এগুলো আমার পড়ানোর কাজ না, তাও পড়াচ্ছি। সো আমি আনসার দিব না, আনসার পাবো তোমার ম্যাথমেটিক্সের টিচারের কাছে। আসো, অনির্দিষ্টতে আমাদের সি দেওয়া লাগে, নির্দিষ্টতে সি দেওয়া লাগে না। এর মানে বুঝতে পারতেছ, এখানে যেহেতু লিমিট নাই ওই কারণে সি দিছি। লিমিট থাকলে সি দিতাম না, লিমিট থাকলে সি দিতাম না, লিমিট থাকলে সি দিতাম না। আবার বলতেছি লিমিট থাকলে সি দিতাম না। তাহলে লিমিট থাকলে কি দিতাম? ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি। এখন দেখো, যখন এই লিমিট দিয়ে দিলাম, মনে করো এক্স এর লিমিট এ থেকে বি, এই লিমিট দেওয়ার পরে এটা কাটা, এটা থার্ড ব্র্যাকেট দিব, লিমিট উপরেরটা উপরে নিচেরটা নিচে, এটা হচ্ছে নিয়ম। তাহলে আমি দুইটা নিয়ম শিখেলাম। একটা হচ্ছে কি, দেখো অনির্দিষ্ট যোগজের ফর্মুলা যেটা
নির্দিষ্টতেও সেম, শুধুমাত্র অনির্দিষ্ট থেকে নির্দিষ্টতে আসলে সিটা দেওয়া লাগে না, আর এখানে থার্ড ব্র্যাকেটের ভিতরে ওই লিমিটগুলো দেওয়া লাগে, মানে আপার লিমিট আপারে থাকবে, লোয়ার লিমিট লোয়ারে থাকবে। তাহলে এই দুইটাই হচ্ছে আমার প্রাথমিক সূত্র। দুইটা না, আসলে সূত্র একটা, দুইটা ভিন্ন রূপ। সূত্র একটা কিন্তু দুইটা ভিন্ন রূপ। এখন প্রশ্ন হলো ভাইয়া, মনে থাকবে ভাইয়া? হ্যাঁ মনে থাকবে না মানে সিম্পল হিসাব, এক্স টু দি পাওয়ার এনকে যোগজীকরণ করতে বলছে না, অন্তরীকরণ করতে বলছিল, তখন তুমি কি করছিলা? পাওয়ারকে সহগ বানাইছো, পাওয়ার থেকে এক বিয়োগ দিছ। যোগজীকরণ করতে বলছে, তুমি কি করবা? পাওয়ারের সাথে এক যোগ করবা। হেই, যোগজীকরণ মানে কি করা? যোগ করা। পাওয়ারের সাথে এক যোগ করে দাও, নতুন পাওয়ারটা নিচে লিখে দাও। তাহলে আমরা কি বললাম? এক্স টু দি পাওয়ার এনকে যোগজীকরণ করতে বলছে, তাহলে আমি বলবো এক্স টু দি পাওয়ার এনকে যোগজীকরণ করো, যোগজীকরণ করো। তুমি বলবা পাওয়ারে এক যোগ করো, এক যোগ করো, নতুন পাওয়ারটা, নতুন পাওয়ার হরে অ্যাড করো, হরে অ্যাড করো। শেষ, আনসার বের হয়ে গেছে। তাহলে আমরা মনে রাখবো এভাবে। তাহলে আমাদের যোগজীকরণ, যোগজীকরণ আস্তে আস্তে মুখস্থের মতো হয়ে যাবে, তবে আপাতত শুরুতে তো এভাবে মনে রাখতে হবে। তাহলে যোগজীকরণ করতে বললে এক্স টু দি পাওয়ার এনকে যোগজীকরণ করতে হলে এক্স এর পাওয়ার হচ্ছে এন। তাহলে আমরা এভাবে মনে রাখবো, যখন তোমাকে কেউ একজন বললো এক্স টু দি পাওয়ার এনকে যোগজীকরণ করো, তুমি সাথে সাথে এই লাইনটা মুখস্থ করে ফেলবা, পাওয়ারে এক যোগ করো, নতুন পাওয়ার হরে, আচ্ছা হরে হরে লিখছি, নতুন পাওয়ার হরে অ্যাড করো, পাওয়ারে এক যোগ করো, নতুন পাওয়ার হরে অ্যাড করো, পাওয়ারে এক যোগ করো, নতুন পাওয়ার হরে অ্যাড করো, পাওয়ারে এক যোগ করো, নতুন পাওয়ার হরে অ্যাড করো। চন্দে চন্দে আমাদের উতলাইতে হবে। তাহলে পাওয়ারে এক যোগ করো, নতুন পাওয়ার হরে অ্যাড করো। পাওয়ার কত? এন। পাওয়ারে এক যোগ করলাম এন প্লাস ওয়ান, নতুন পাওয়ারটাকে হরে বসাইলাম। পাওয়ার কত? এন। পাওয়ার যোগ করলাম এন প্লাস ওয়ান, নতুন পাওয়ার হরে বসাইলাম। বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো, বলো ভাইয়া বুঝছি কিনা? এতটুকু এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা? এতটুকু বুঝছি কিনা? কুইকলি কুইকলি সবার আনসার দিতে হবে। কে কে ক্লাস করতেছে আমি এখানে বুঝবো যে আসলে কে ক্লাস করতেছে, নাকি শুধু হা করে লাইভ দেখতেছে। হা করে লাইভ দেখলে হবে না, কন্ট্রিবিউশন করতে হবে, তাইলে তুমি লাইভের মজাটা পাবা। লাইভের মজা পাইতে হলে কন্ট্রিবিউশন থাকতে হবে। আর ভাই রিয়েলি ক্লাস নিলে আমি এত কাহিনী করে তোমাদের লাইভে নাচানাচি কেন করি? একটাই কারণে, যাতে করে তোমার কাছে মনে হয় আমি লাইভে ক্লাস করতেছি মনে হচ্ছে, যাতে করে বিরক্তি না আসে। অন্যান্য জায়গায় ক্লাস করলে বুঝবা লাইভে ক্লাস করা কি জিনিস। এরপর আইসা তুমি আমাকে বলবা ভাই আপনি আমাদের করে দিলেন ফিনিশ। হ্যাঁ, তো আজকে আসো, তাহলে সবাই একটু রেসপন্স করতে হবে। জি ভাইয়া বুঝে গেছি। তাহলে এটাই হচ্ছে আমার প্রথম সূত্র, পাওয়ারে এক যোগ করব, নতুন পাওয়ার হরে বসাবো। তাহলে আমি বললাম এক্স টু দি পাওয়ার এনকে যোগজীকরণ করো, তখন তুমি আমাকে বললা পাওয়ারে এক যোগ করো, নতুন পাওয়ার হরে অ্যাড করো, পাওয়ারে এক যোগ করো, নতুন পাওয়ার হরে অ্যাড করো। শেষ, আমাদের শেষ ফর্মুলা, ফর্মুলা আমাদের শেষ। এবার আসো আমরা ম্যাথ করি। ওকে 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 ওকে, এবার আসো, এবার আসো তোমাকে ম্যাথ করা শিখাই, ম্যাথ করা শিখাই, ম্যাথ করা শিখাই। ম্যাথ আমি দুইটা একসাথে করব। এইদিকে থাকবে আমার, এইদিকে থাকবে আমার অনির্দিষ্ট, অনির্দিষ্ট অনেকগুলো ম্যাথ করাবো। আবার ঠিক সেম জিনিসটার এদিকে থাকবে নির্দিষ্ট, এদিকে থাকবে কি? নির্দিষ্ট। এদিকে থাকবে অনির্দিষ্ট যোগযোগ, এদিকে থাকবে অনির্দিষ্ট যোগযোগ, এদিকে থাকবে আমাদের নির্দিষ্ট যোগযোগ। তাহলে আসো একটা একটা করে ম্যাথ করি। প্রথমে তোমাকে বললো ইন্টিগ্রেশন অফ, এতক্ষণ যেটা বারবার বলতেছিলাম, এক্স কিউব ডি এক্স সমান কত। তো তুমি যে কাজটা করবা, আর এখানে তোমাকে বললো ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ডি এক্স, মনে করো 1 থেকে আমাদের 3 দিল, হোয়াট এভার, নো প্রবলেম। তাহলে আসো আমাদের এক্স কিউবকে করবো সিম্পল হিসাব। ভাই এক্স কিউবকে করলে সূত্র কি? পাওয়ারে এক যোগ করবো। তাহলে এক্স টু দি পাওয়ার পাওয়ারে এক যোগ করো, 3 + 1, সেই নতুন পাওয়ারটা নিচে বসাই দাও।
যেহেতু কোনো লিমিট নাই এর মানে প্লাস সি, তাহলে আমার আনসার হলো এক্স টু দি পাওয়ার 4 ডিভাইড বাই 4 প্লাস সি, অথবা কেউ সুন্দর করে এভাবে লিখতে পারে 1/4 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস সি, এটাই হচ্ছে আমাদের আনসার। শেষ, যোগজীকরণ করা শেষ। এবার আসে এখানে ভাইয়া সিম্পল কথা আগেই বলছিলাম ভাই, এক্স কিউবকে করলে কি পাবো, এক্স টু দি পাওয়ার 3 প্লাস 1 ডিভাইড বাই নতুন পাওয়ার নিচে বসাইলাম। এরপর এবার আমরা কি করব, যেহেতু আমি নির্দিষ্টতে আসছি এখন আমি প্লাস সি দিব না, প্লাস সি এর বদলে একটা থার্ড ব্র্যাকেট দিব, উপরের পাওয়ার উপরের লিমিট উপরে লিখবো, নিচের লিমিট নিচে লিখবো। ওকে ওকে, এরপর আমরা যে কাজটা করলাম, উপরে আসে এক্স টু দি পাওয়ার 4, নিচে আসে 4, আর এদিকে থার্ড ব্র্যাকেটে আছে 3 আর 1। এখন আমার প্রশ্ন তোমার কাছে, দেখি কয়জন আমাকে আনসার দিতে পারে। এই 3 এবং 1 কার মান? 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 একটু আমাকে কমেন্টে বলো 3 এবং 1 কার মান, একটু কমেন্টে বলো দেখি কয়জনে পারে, কয়জনে ক্লাসে মনোযোগ দিছে আমি এখন বুঝবো। 3 এবং 1 কার মান? 3 এবং 1 কার মান? অনিন্দ দেবনাথ, তুমি ক্লাস করছো শিওর? শ্যাম, শরাফত হোসাইন, সালাউদ্দিন ইফাত, ওমা কিশোর লিঞ্জালারে লেজ নাড়াই কেন, কিশোরের লেজ গজাইছে। সামিউদ্দিন, নুসরাত, কিশোর, উম্মায়ানি মিম, সে নিজেও জানতে চাচ্ছে। শারমিন আক্তার, ইসরাত জাহান ইকরা, ফারজানা পারিয়া, আফরা ওবায়দুল, পারিয়া, তারপর হচ্ছে তানমিন সুলতানা ইসবাহ, কাজল, নীলুপা আক্তার, বিবি মরিয়ম, নুরে আসাদি, এসকি ধ্রুব, আর পড়তে পারবো না, জিয়াউর রহমান রিপাত। ওকে, তাহলে আমরা বলতে পারবো এটা অ্যাকচুয়ালি হচ্ছে এক্স এর মান। ওকে, কার মান? এক্স এর মান। একটা 3 একটা 1। এখন আমি কি করব দেখো, এখন আমি যে কাজটা করব, এই জিনিসটা কি লিখলাম, দুইবার লিখলাম, এক্স টু দি পাওয়ার 4/4, এক্স টু দি পাওয়ার 4/4। এখন আমি তোমাকে যোগজীকরণ করা শেখাচ্ছি। তাহলে এবার আর লিমিট দিব না, লিমিট বসাই দিব। তাহলে দেখো লিমিটটা কার? এক্সের। কার জায়গায় বসাবা? এক্সের জায়গায়। প্রথমে বসাবা উপরেরটা, কার জায়গায়? এই বক্সের ভিতরে যে আছে সেখানে যত জায়গায় এক্স আছে সব জায়গায় তুমি উপরের লিমিটটা বসাবা। লিমিট কত? 3, এক্স আছে এক জায়গায়, এই এক্সের জায়গায় 3 বসাইলাম। এরপর উপরের লিমিট বসানো শেষ, এবার নিচের লিমিট বসাবো, এক্সের জায়গায় 1 বসালাম, এরপর বিয়োগ করে দিবা। এবার বিয়োগ করলে তুমি অবশ্যই ক্যালকুলেশন করে তুমি আনসার পাবা। 1/4 কমন নিলে 3 টু দি পাওয়ার 4 - 1 ক্যালকুলেশন করে যা আসে সেটাই হচ্ছে আমার আনসার। আগে বলো এটা বুঝছি কিনা। তাহলে আমরা কি করতেছি, যখন নির্দিষ্ট, আমাদের ফিজিক্সে সবচেয়ে বেশি লাগে এই নির্দিষ্ট, হ্যাঁ, আমরা যোগজীকরণ করব আপার লিমিট উপরে, লোয়ার লিমিট নিচে। এরা কিন্তু আমার বক্সের ভিতরে আবদ্ধ, বাইরে আমার লিমিট। ওই লিমিটটা যখন দেখিবে বক্সের ভিতরে আমার বসাই দিবে, তখন তুমি সেখান থেকে কি পাবে? আনসারটা পাবে। তাহলে তুমি বক্স যেহেতু দুইটা বসাইলা, প্রথমটা বসাবো মাইনাস দ্বিতীয়টা বসাবো, এর মানে বক্সের ভিতর আপার লিমিট মাইনাস বক্সের ভিতর লোয়ার লিমিট। এটা আমরা বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো। যদি এতটুকু বুঝো, ফিজিক্স ফার্স্ট পেপারের যত ইন্টিগ্রেশন আছে তার 90% ইন্টিগ্রেশন তুমি এখন পারো। এবার আসো, অনেকে বলবে ভাই এটাকে আরেকটু অন্যভাবে করা যায় না। অন্যভাবে মিনস ভাই এখানে আপনি একটু খেয়াল করে দেখেন, লিমিটটা কার? এক্সের। সো এক্স ছাড়া তো অন্য কোনো জায়গায় বসবে না, এক্স ছাড়া বাকি সবাই কেমন? ধ্রুবক। সো আমি চাইলে একটা কাজ করতে পারি, আমার ঝামেলা এড়ানোর জন্য 4টা যেহেতু ধ্রুবক, 4টাকে বাইরে বের করে নিয়ে আসলাম, আর ব্র্যাকেটের ভিতরে এক্স আছে, এক্স টু দি পাওয়ার 4 আছে, সে থাকুক, লিমিটের জায়গায় থাকুক। মানে বুঝছি তো, মানে হচ্ছে
এই বক্সের ভিতরে যারা আছে তাদের ভিতরে আমরা লিমিট বসাবো। তো লিমিটটা কার জায়গায় বসাবো? এক্স এর জায়গায়। তো যেহেতু এক্স বাদে বাকি সবাই তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টকে বের করে নিয়ে আসলাম। এবার সুবিধা হলো 1/4 এর জায়গায় থাকুক। এবার তুমি x⁴ মাইনাস x⁴ লিখলা, মানে কি প্রথমে এক্স এর জায়গায় কি বসাবা? এক্স এর জায়গায় 3 বসাবা, মাইনাস এক্স এর জায়গায় 1 বসাবা। দেখো অ্যাকচুয়ালি তুমি এই লাইনটাই পাইছো, সো কোনো সমস্যা নেই। তাহলে আমরা বলতে পারি 1/4 × 3⁴ - 1 ক্যালকুলেশন করলে আমরা আনসারটা পেয়ে যাব। মানে তুমি অনেকে আমাকে এই প্রশ্নটা করতে হয়তো, ওই কারণে আমি আগে থেকে আনসার দিয়ে দিয়েছি। সেটা হচ্ছে কি ভাইয়া, এটা এক্স এর যেহেতু লিমিট, ওই কারণে এক্স বাদে বাকি সবাইকে আমি চাইলে আগে থেকে বের করে নিয়ে আসতে পারি। কারণ অ্যাকচুয়ালি তুমি শেষেও বের করে আনতে অথবা লসাগু নিচ্ছ, হোয়াট এভার তোমার ব্যাপার। বাট আমার কথা হচ্ছে তুমি চাইলে করতে পারো, চাইলে করতে পারো। কারণ অনেকগুলো কনস্ট্যান্ট যখন থাকবে এটা বড় হয়ে যাবে। সো আমি কনস্ট্যান্টগুলো বের করে নিয়ে আসলে আমার ক্যালকুলেশন ছোটো হয়ে যাবে। একটু বুঝছি কিনা? এই একজনের প্রশ্ন করলো এক্স এর মান নাকি লিমিটের মান। দেখো 1 থেকে 3 দ্বারা মিন করে এক্স এর মান 1 থেকে শুরু করে 3 পর্যন্ত। ফর এক্সাম্পল মনে করো এটা হচ্ছে আমার ফাংশনের গ্রাফ, হ্যাঁ, তো এদিকে তো আমার এক্স থাকে, এটা দ্বারা মিন করতেছে এই এক্স এর মান 1 থেকে শুরু করে এক্স এর মান 3 পর্যন্ত। গত ক্লাসে বলছিলাম এটাই হচ্ছে লিমিট, এক্স এর মান 1 থেকে শুরু করে 3 পর্যন্ত। এটাই হচ্ছে এক্স এর লিমিট। লিমিটটা কার? এক্স এর। কত থেকে? 1 থেকে শুরু, 3 তে যায় শেষ। 1 থেকে শুরু, 3 তে যায় শেষ। তো আমরা সেই কাজটাই করলাম, এটা দ্বারা সেটাই মিন করে, এটা দ্বারা সেটাই মিন করে। আশা করি বুঝতে পারছো আমার কথাটা। যাক, যেহেতু বুঝতে পারছি আমরা একটু সামনের দিকে আগাই, তাহলে আমরা এটা করে ফেললাম। দেখি এবার আরো কয়েকটা করি, আরেকটা করি ম্যাথ, আরেকটা ম্যাথ করে দেখি। আচ্ছা, এবার ভাইয়া আমরা করতেছি ম্যাথ, দেখো হ্যাঁ করতেছি। আমাদের যে ম্যাথটা আমরা করব সেই ম্যাথটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ 6m⁷ dm। ডিম ডিম ডিম, অনেকে এখন মিমকে ডাকবে, আমার কিছু করার নাই। আর dm, এখন আসো ইন্টিগ্রেশন অফ 6m⁷ dm। লিমিট দিলা তোমার মতো, মনে করো 2 থেকে, আমি দিলাম 5। আমরা এই দুটো সলভ করব। তাহলে সিম্পল কথা হচ্ছে ভাইয়া, একটু ভালো করে খেয়াল করে দেখেন, একটু ভালো করে খেয়াল করে দেখেন। একজনও বললো আনসারটা কি ভাঙতে হবে না? হ্যাঁ, তুমি নির্দিষ্ট যোগ যে ক্যালকুলেশন করে যে ফিগারটা আসবে সেই ফিগারটা তুমি বসাবা, মানে ক্যালকুলেশন করে বলবো। আমি তো আর ক্যালকুলেশন করতে পারতেছি না, কারণ আমি তো অবুঝ শিশু, আমি ক্যালকুলেশন করতে পারি না। ছোট্টবেলা করেছি, আমি তো ছোটো বাচ্চা না রে ভাই, আমি একবারে ছোটো বাচ্চা না, আমি হচ্ছে মানে অবুঝ শিশু হইলেও অবুঝ, যার কারণে আমি এগুলো বুঝি না, এগুলো তোমরা বুঝো। হ্যাঁ, এটা ক্যালকুলেশন করে তুমি আনসারটা বসাবা। হ্যাঁ, ক্যালকুলেশন করে যা আসে আর কি আনসারটা বসাবা, আমি ক্যালকুলেশন করিনি আর কি। ওকে, তাহলে সিম্পল কথা ভাই, আমাদের এটা করতে হবে। এর মানে কি ইন্টিগ্রেশন করতে হবে কাকে? ইন্টিগ্রেশন করতে হবে 6m⁷ কে, কার সাপেক্ষে? m এর সাপেক্ষে। তো প্রথম কথা হচ্ছে ভাইয়া, যেহেতু m এর সাপেক্ষে করব, m এর বাইরে কাউকে তো করতে পারবো না। তাহলে m এর বাইরে কাউকে যদি করতে না পারি তাকে আমি বের করে দিব। তাহলে আমি m এর সাপেক্ষে করব, মানে আলটিমেটলি আমাকে এই পুরোটাকে করতে বললেও আমি কিন্তু পুরোটাকে করতে পারি না, আমি শুধু m ওয়ালা অংশটাকে করতে পারি, ঠিক কি না? কারণ আমি তো m এর সাপেক্ষে করতেছি, তাহলে বাকিটা ধ্রুবক বের হয়ে চলে আসবে, ধ্রুবক বের হয়ে চলে আসলো m⁷ dm। তাহলে আমরা এবার বলতে পারি 6 ভাইয়া m⁷ m এর সাপেক্ষে করতেছি, তাহলে আমরা বলতে পারবো m⁷ প্লাস 1, নতুন পাওয়ারটাই নিচে বসলো, প্লাস c। সব কিছু করার পর একটা প্লাস c দিবা। তাহলে আমরা বলতে পারি 6 m⁸ আর এখানে 8 প্লাস c। ক্যালকুলেশন করা হয় সিম্পলি, কাটাকাটি করলে 3, কাটাকাটি করলে 4, তাহলে আমরা বলতে পারি 3/4 m⁸ প্লাস c। দিস ইজ মাই আনসার। অ্যান্ড সেম এক্সাম্পল আমি এখানে দিব। তাহলে আমার ডিরেক্টলি আমি বলে দিই ভাই, 6টা বের হয়ে চলে আসবে। m⁷ কে করলে পাবো m⁸ / 8, স্বাভাবিক হিসাব। থার্ড ব্র্যাকেট দিব, আপার লিমিট উপরে, লোয়ার লিমিট নিচে।
আমার সুবিধাতে 8টাকে বের করে নিয়ে আসলাম, 8টাকে বের করে আনলে 6/8 মানে বুঝতে পারতেছো কত হবে, 3/4 হবে। তো আমি ডাইরেক্ট লিখে ফেললাম 3/4। আর এদিকে আছে m⁴8 5 2। এবার সিম্পল কথা, 5/2 কার মান, 5/2 হচ্ছে m এর মান, কারণ আমি m এর সাপেক্ষে করতেছি। তাহলে আমি জাস্ট কি করব, 3/4 এই রাশিটার মধ্যে m এর জায়গায় প্রথমে 5 বসাবো, তাহলে 5⁸ মাইনাস m এর জায়গায় 2 বসাবো, 2⁸। এবার তুমি ক্যালকুলেশন করো, যা পাবা এখানে ক্যালকুলেশন করে যা পাবা সেটাই হচ্ছে আমার আনসার। এতটুকু আমরা বুঝছি কিনা বলো, এতটুকু আমরা বুঝছি কিনা বলো। আমারে কে পচাইল? এই তোমরা শিশু আর বাচ্চার পার্থক্য বুঝো না? হ্যাঁ, আমি অবশ্য শিশু, আমি বাচ্চা না, বাচ্চা না, বাচ্চা মানে হচ্ছে বেবি। বেবি এখন তো মনে করো মানুষ প্রেম করার পর বা বিয়ে করার পর হয় বেবি, তো আমি বেবি না, আমি হচ্ছে শিশু। শিশু এই বুঝতে পারতেছে, এটা খুবই সোজা তাই না? খুবই সোজা, খুবই সোজা। একজন বলতেছে বিয়োগ করবো কেন, ভাই এখানে কেন কোনো আনসার নাই, এটা হচ্ছে নিয়ম। মানে আমি তো তোমাকে জাস্ট বলতেছি নিয়ম। আমার ফিজিক্সে তো এটা, আমার ফিজিক্সে পড়ানোর কথাও না, বাট পড়াচ্ছি তোমাকে নিয়ম মাফিক করতে হয়, মানে এইভাবে আমাকে সলভ করতে হয়। আর কেন সব কিছুর আনসার পাবো তুমি ম্যাথমেটিক্সে। সো আশা করি একটুকু আমরা বুঝতে পারছি। এবার আসো আমাদের সামনের দিকে আগাই। সামনের দিকে আগাইলে তোমাকে একটা জিনিস, সুন্দর একটা জিনিস শিখাবো, যেহেতু শিখাচ্ছি একটু ভালো করে শিখাই তাই না? আসো তোমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস শিখাই, সেটা হচ্ছে মনে করো dx অফ x⁵, এটাকে আমরা অন্তরীকরণ করব। ddx অফ x⁵কে অন্তরীকরণ করলে কি হবে? আমরা জানি অন্তরীকরণ করার নিয়ম হচ্ছে x এর সাপেক্ষে x⁵কে অন্তরীকরণ করব, পাওয়ারটা সহগ হবে, পাওয়ার থেকে 1 বিয়োগ হবে, তাহলে আমরা পাবো 5x⁴। তো এর মানে আমরা বলতে পারি আমাদের এটা পাইলাম। এবার আমরা করব কি, আনসার যেটা পাইলাম সেই আনসারটাকে এখন আমি যোগজীকরণ করব। যোগজীকরণ করব বলতে কেমন দেখো, তাহলে ইন্টিগ্রেশন অফ 5x⁴ dx, এটাকে আমরা কি করতেছি, যোগজীকরণ করতেছি। তাহলে এটা যদি আমরা যোগজীকরণ করি ভাই কি পাবো, আমরা এটাকে যোগজীকরণ করলে পাবো হচ্ছে ভাইয়া 5x⁴ কে করলে পাবো x⁴ 4 + 1 / 4 + 1 প্লাস c। তাহলে আমরা বলতে পারবো 5 × x⁵ 5 / 5 প্লাস c। সিটা তো যোগজীকরণ ধ্রুবক, আলটিমেটলি আমি আনসার পাচ্ছি x⁵ 5 + c। মানে আমি একটা কথা বলতেছি, তাহলে আমি আনসার পাইলাম x⁵ প্লাস সিটা তো যোগজীকরণ ধ্রুবক, সেটা কেন দেওয়া হয় তোমরা ম্যাথমেটিক্সে পাবা, আমি তোমাকে ব্যাখ্যা করতে চাচ্ছি না। এখন আসি, আমি তোমাকে যেটা শেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ddx অফ x⁵ কে অন্তরীকরণ করলে পাচ্ছি 5x⁴। এবার সেই 5x⁴ কে আমরা যখন যোগজীকরণ করতেছি তখন আমরা x⁵ পেয়ে গেছি। আর x⁵টাকে যখন আমরা অন্তরীকরণ করতেছি তখন এটা পেয়ে গেছি। তাহলে আমরা একটা কথা বলতে পারি, এটাকে অন্তরীকরণ করে যেটা পাবো সেই জিনিসটাকে যোগজীকরণ করলে আবার আগের জায়গায় আসবো। মানে জিনিসটা এমন না, এটাকে যে কোনো একটা ফাংশন তাকে অন্তরীকরণ করার পর যা পাইছি তাকে আবার যোগজীকরণ করলে আগের জায়গায় চলে আসি, এমন আমরা একটা কথা বলতে পারি না। সুতরাং অন্তরীকরণ ও যোগজীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া বলা যায় কি না? তাহলে অন্তরীকরণ এবং যোগজীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া বলা যায় কিনা? অন্তরীকরণ এবং যোগজীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া বলা যায় কিনা? যায়, অবশ্যই যায়। তাহলে আমরা বলতে পারি ফর এক্সাম্পল
এটাকে অন্তরীকরণ করে যদি এটা পাই, এটাকে যোগজীকরণ করলে আবার এটা পাবো। তাহলে আমরা এটা থেকে এটাতে যাইতে হলে অন্তরীকরণ করছি, আবার রিটার্ন করতে হলে যোগজীকরণ করতে হবে। তাহলে এদিকে যাওয়ার জন্য করলাম অন্তরীকরণ, আবার আগে যাই রিটার্ন করার জন্য করলাম যোগজীকরণ। একইভাবে বলা যায় এটাকে যোগজীকরণ করে যদি এটা পাই, এটাকে অন্তরীকরণ করলে এটা পাবো। সিম্পল হিসাব। তাহলে আমরা এখান থেকে বুঝলাম অন্তরীকরণ, এই লাইনটা তোমার বইতে লিখে পাবা, ইসাক স্যারের বইতে সরাসরি লেখা আছে অন্তরীকরণ এবং যোগজীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া। বই পড়তে যাই আমার গালি দিবা। সো এখন জেনে যাও তাহলে অন্তরীকরণ এবং যোগজীকরণ পরস্পর কেমন প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া। কেউ একজনকে অন্তরীকরণ করলে যাকে পাইলাম তাকে আবার যোগজীকরণ করলে আগের জায়গায় চলে আসবো। এর মানে এরা পরস্পর কেমন প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া। কথাটা বুঝছি কিনা? অনেকে তোমাকে অনেকভাবে বুঝাবে, বাট এর থেকে সোজা ভাষায় কেউ বুঝাইতে পারবে না ইনশাআল্লাহ। বুঝছে কিনা ভাইয়েরা? প্লিজ 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 বলে দাও, বলে দাও বুঝছে কিনা। যদি এটা বুঝো, এখন তোমাকে ম্যাজিক দেখাবো। এটা যদি বুঝো, মানে এই কথাটা যদি তুমি মনে প্রাণে স্বীকার করতে পারো, দ্যাট মিনস এখন তুমি ম্যাজিক দেখবা, ম্যাজিক দেখবা, ম্যাজিক 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 দেখাবো। বাবা এত ট্যালেন্ট কেন তোমরা? এটুকু বুঝছি কিনা, বুঝছি কিনা? ওকে, এবার আমরা সামনের দিকে আগাই, ওকে। এবার তোমাকে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাই, খুব সুন্দর একটা জিনিস। দেখো আমরা এবার তোমাকে অনেকগুলো ফর্মুলা শেখাবো, একটু খুব ভালো করে দেখি। অনেকগুলো ফর্মুলা অন্তরীকরণ এবং যোগজীকরণে। দেখো dx অফ sin x সমান আমরা কি পাইছিলাম? cos x। এখান থেকে বলতে পারি sin x কে অন্তরীকরণ করলে যদি cos x পাওয়া যায়, তাহলে cos x কে যোগজীকরণ করলে কি পাওয়া যাবে? sin x পাওয়া যাবে। তাহলে আমরা এই cos x কে x এর সাপেক্ষে যোগজীকরণ করলে পাবো sin x। আর বুঝতেই পারতেছো যোগজীকরণে আমাকে সব সময় একটা প্লাস সি দিতে হয়। তাহলে এই ফর্মুলা যাদের মুখস্থ হয়েছে, ইনশাআল্লাহ আমরা বলতে পারি ভাই আমাদের এই ফর্মুলা এখন মুখস্থ, নতুন করে ফর্মুলা মুখস্থ করার কোনো দরকার নাই। এবার আসো ভাইয়া, ddx অফ cos x ইকুয়ালস টু আমরা দেখছিলাম মাইনাস sin x। এর মানে আমরা একটা কথা বলতে পারি না ভাইয়া, মাইনাস sin x কে x এর সাপেক্ষে যোগজীকরণ করলে কি পাবো? করলে পাবো cos x। প্লাস সি আমি তো দিব, ওটা পরে দেখা যাক। আচ্ছা, মাইনাস sin x কে যদি করলে পাই cos x, তাহলে নিশ্চয়ই sin x dx কে করলে পাবো মাইনাস cos x। কথাটা বিশ্বাস করো কিনা? সিম্পল, মানে এক কথা এই মাইনাস থেকে প্লাস বানানোর জন্য তো আমার মাইনাস দ্বারা গুণ করতে হবে। তাহলে মাইনাস sin x কে করলে যদি cos x পাই, তাহলে শুধু sin x কে করলে পাবো মাইনাস cos x। সূত্র তো আর আমরা এভাবে পড়বো না, সূত্র আমি এভাবে পড়বো। তাহলে আমরা এখান থেকে নতুন একটা ফর্মুলা পেয়ে গেলাম কি ভাইয়া? নতুন ফর্মুলা গেলাম sin x কে এই sin cos x কে যোগজীকরণ করলে মাইনাস sin x পাই। তাহলে মাইনাস sin x কে করলে পাবো cos x, তাহলে sin x কে করলে পাবো মাইনাস cos x। তাহলে sin x কে করলে পাবো মাইনাস x এর সাপেক্ষে মানে dx ইকুয়ালস টু মাইনাস cos x। আর প্লাস সি তো তোমাকে মাস্ট দিতে হবে, প্লাস সি দিতে হবে যোগজীকরণ ধ্রুবক। তাহলে দেখো আরেকটা সূত্র জেনে গেলাম। বুঝছি কিনা? ওকে ওকে, এবার আসো ভাইয়া নেক্সট যদি যাই কি পাবো? কি পাবো দেখো, ddx অফ tan x সমান আমরা পাইছিলাম sec স্কোয়ার x। তাহলে বুঝতেই পারতেছো ভাইয়া ইন্টিগ্রেশন অফ sec স্কোয়ার x dx সমান, এটাকে অন্তরীকরণ করলে যদি এটা পাই, এটাকে যোগজীকরণ করলে এটা পাবো, তাহলে tan x প্লাস সি। বুঝতেই পারতেছো? প্লাস সি আমি লাল করে দিচ্ছি একটাই কারণে, কারণ তোমরা সবাই যে কাজটা করো এই প্লাস সিটা দিতে ভুলে যাও।
এবার আমরা এটাও দেখছিলাম ddx অফ কোসেক স্কোয়ার এক্স ইকুয়ালস টু হচ্ছে মাইনাস কট এক্স সমান হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স। তাহলে বুঝতেই পারতেছ কোসেক স্কোয়ার মাইনাস এটাকে করলে পাবো এটা, তাহলে এটাকে করলে পাবো মাইনাস এটা। তাহলে আমরা বলে ফেলতে পারি আমাদের কোসেক স্কোয়ার এক্স ডিএক্স সমান মাইনাস কট এক্স প্লাস সি। এবার আমরা বলতে পারবো ভাইয়া ddx অফ ই টু দি পাওয়ার এক্স সমান আমরা পাইছিলাম ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স কে অন্তরীকরণ করলে ই টু দি পাওয়ার এক্সই পাওয়া যায়। তাহলে বুঝতেই পারতেছ এই ই টু দি পাওয়ার এক্স কে যোগজীকরণ করলে এটাই পাওয়া যাবে, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আশা করি বুঝতে পারছো। এই শারমিন আক্তার তোমার আনসার আমি দিছি অলরেডি, তোমার আনসার আমি শুরুতেই দিছি। এটাকে অন্তরীকরণ করলে যেহেতু এটা পাওয়া যায়, এই মাইনাস সাইন এক্সকে যোগজীকরণ করলে এটা পাওয়া যাবে। কিন্তু তুমি একটা সূত্র পড়তেছো, সূত্রের মধ্যে যদি মাইনাস দিয়ে পড়ো জিনিসটা কেমন লাগে না? তো সিম্পল কথা, মাইনাস সাইন এক্সকে যদি করলে কজ এক্স পাওয়া যায়, তাহলে সাইন এক্সকে করলে কি পাওয়া যাবে? মাইনাস কজ এক্স। উভয় পাশে একটা করে মাইনাস আনো না, সিম্পল হিসাব, উভয় পাশে একটা করে মাইনাস আনো, তাহলে বুঝে গেছি। তাহলে আমাদের ওইটাই আনলাম। তাহলে একটুকু আমরা বুঝছি কিনা? তাহলে দেখো অন্তরীকরণের সূত্র জানা থাকলে যোগজীকরণের সূত্রগুলো আমার জানা হয়ে যায় এই জিনিসটা। তাহলে আমরা এখান থেকে বললাম অন্তরীকরণ এবং যোগজীকরণ পরস্পর বিপরীত প্রক্রিয়া। এবার আসো ভাইয়া তোমাদের জন্য হোমওয়ার্ক দিচ্ছি, তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি। একটু আমাকে টাইম দিতে হবে, আমি আস্তে আস্তে হোমওয়ার্কগুলো বের করি। তোমরা এতটুকুর মধ্যে কারো কোনো প্রবলেম আছে কিনা বলো। যদি প্রবলেম না থাকে আমাদের যোগজীকরণ শেষ, মানে যতটুকু আমার ফিজিক্সে পড়ানোর দরকার ততটুকু শেষ। এখন আমি তোমাকে হোমওয়ার্ক দিব। কোন হোমওয়ার্ক দিব? বিভিন্ন অধ্যায়ে তুমি যে যোগজীকরণগুলো পাবা সেগুলো আমি এখন হোমওয়ার্ক দিব। ওকে ভাইরা, যোগজীকরণের কনসেপ্ট শেষ। দেন আমরা হোমওয়ার্কে যাই। হ্যাঁ, এইচডাব্লিউ, এই এইচডাব্লিউগুলো সবাইকে করতে হবে। আমার সকল ছোট ভাই বোন সবাইকে এগুলো করতে হবে। তোমাদের সবগুলো খুব সুন্দর করে খাতায় নোট করে ফেলবে। হ্যাঁ, তাহলে আমাদের সবগুলোর জন্য প্রশ্ন হচ্ছে ডি জে ডট 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 ডট। ডিজে মানে তো তোমরা জানো, যারা জানো না তারা জেনে নাও। দেখাও যে, মানে দেখাইতে হবে আর কি। ওকে, তাহলে আমি একটা একটা করে দিই। এক নাম্বার প্রশ্ন, ইন্টিগ্রেশন অফ মাইনাস এল ডিভাইডেড বাই 2 এল, এটা কিন্তু এল। হ্যাঁ, এল ডিভাইড বাই 2, এখান থেকে এল বাই 2, এখানে আছে আমার এম ডিভাইডেড বাই এল, এখানে আছে এক্স স্কোয়ার ডিএক্স। এটা করার পর তুমি আনসার পাবা এম এল স্কোয়ার ডিভাইডেড বাই 12। তাহলে তোমাকে কি করতে হবে ইয়া, এটাকে অন্তরীকরণ করে এটা যোগজীকরণ করে এটা আনতে হবে। তো আমি সিম্পল হিসাব তোমাকে বলে দিই, জাস্ট এটার ক্ষেত্রে আমি তোমাকে বলে দিই। অনেকে বলো ভাইয়া করাইলেন কি আর হোমওয়ার্ক দিলেন কি? দেখো সিম্পল কথা হচ্ছে ভাইয়ারা, এটা যখন আমরা করতে যাব তো আমার ইন্টিগ্রেশন করতেছি, তুমি দেখো কনসেপ্টে কোনো হেল্পের নাই। কার সাপেক্ষে করবো? এক্স এর সাপেক্ষে। এক্স বাদে বাকি সবাই বের হয়ে চলে আসবে। তাহলে এম বাই এলটা বের হয়ে চলে আসবে ইন্টিগ্রেশন অফ মাইনাস এল বাই 2 থেকে প্লাস এল বাই 2, আর এদিকে থাকে এক্স স্কোয়ার ডিএক্স।
তো আমার এম বাই এল এটা বাইরে আছে, তো আমরা আগেই বলছিলাম এটা হচ্ছে নির্দিষ্ট যোগযোগ, লিমিট দেওয়া আছে। এক্স স্কোয়ারকে করলে কি পাবো ভাই, এক্স কিউব ডিভাইডেড বাই 3 পাবো। থার্ড ব্র্যাকেট দিব, উপরে L/2 নিচে -L/2। এবার আমরা পাচ্ছি 3টা বের হয়ে চলে আসলে আমরা তাহলে এখান থেকে বলতে পারি ভাই 3টা বের হয়ে চলে আসলে m/3l, এখানে থাকবে অনলি এক্স কিউব, উপরে L/2 নিচে -L/2। তাহলে আমরা বুঝতেই পারতেছি m/3l। এবার তুমি এই x এর জায়গায় বসাবে L/2, x এর জায়গায় L/2 হোল কিউব, মাইনাস এই x এর জায়গায় বসাবা -L/2, এই -L/2 হোল কিউব, শেষ। এবার তুমি ক্যালকুলেশন করো, আনসার তুমি পেয়ে যাবা। আশা করি তুমি এখান থেকে আনসার পেয়ে যাবা। তাহলে আমরা এখান থেকে আনসারটা পেয়ে যাব, সেই আনসারটা আমরা এটাই পাবো, ml² ডিভাইডেড বাই 12 পাবো। ml² ডিভাইডেড 12, এটা আমরা আনসার পাবো। এখানে ক্যালকুলেশন করলে তুমি পাবা, আমি বলে দিই, m/3l এটাকে করলে পাবো L³ ডিভাইডেড বাই 4। ওকে এখানে করলে এটাকে করলে পাবো, সরি 2 কিউব মানে 4 না, 2 কিউব মানে হচ্ছে 8। এটাকে করলে পাবো -L³ ডিভাইড বাই 8। এই যে আমাদের -L কে হোল কিউব করলে মাইনাস আসে, সেই মাইনাসে এটা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। তাহলে এটা প্লাস এটা, তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে m/3l ইন্টু, এখান থেকে এই দুইটাকে যোগ করলে পাবো L³ ডিভাইডেড বাই 4। এবার L কাটাকাটি করলে L², তাহলে আমরা এখান থেকে বলতে পারবো উপরে থাকে ml², নিচে থাকে 3 4 12 12। আশা করি সবাই বুঝতে পারছো। এটাই হচ্ছে আমার সেই প্রমাণটা। সো 1 নম্বর প্রমাণ তোমাকে আমি দেখিয়ে দিলাম, কারণ তোমরা আমাকে হয়তো বাসে যেয়ে বকা দিবা, ভাইয়া ক্লাসে পড়াইলেন সরেয়া আর আমাকে হোমওয়ার্ক দিলেন আম গাছ, জাম গাছ, কলা গাছ, আপেল গাছ, লেবু গাছ, এগুলা এটা তো যায় না। সো আমিও এটা চাই না, তোমার সাথে যেটা যায় না, তো আমি চাই আমি সেটাই দিব যেটা আমি আসলে পড়াইছি। তা আশা করি বুঝতে পারছো কনসেপ্ট, মানে আগে যা করেছি সেই কনসেপ্ট শুধুমাত্র ইমপ্লিমেন্ট করাটা কিভাবে করতে হবে শিখিয়ে দিলাম। সবাই বুঝছি কিনা? তাহলে এটা কেউ স্ক্রিনশট তুলবা না, এটা হোমওয়ার্ক। আসো আরো দেখাই, সবগুলো তো আর দিব না, মানে যেগুলা মানে ডিফারেন্ট টাইপসের দিব। হ্যাঁ, আচ্ছা 2 নম্বরের প্রমাণ দেখাইতে হবে যে এটা ইন্টিগ্রেশন অফ 0 থেকে r টুয়াইস m ডিভাইডেড বাই r² x³ dx ইকুয়ালস টু হাফ m r²। ওকে, দেন আমরা এখানে আর না দেখাই, পরের অধ্যায়ে চলে যাই। আমাকে দেখাইতে হবে ইন্টিগ্রেশন অফ 0 থেকে x f dx ইকুয়ালস টু হাফ kx²। এটা হচ্ছে স্প্রিংয়ের জন্য, তোমরা 9 10 থেকে জানার কথা। আর এখানে f ইকুয়ালস টু হচ্ছে kx, তোমরা জানো স্প্রিংয়ের ক্ষেত্রে f ইকুয়ালস টু kx। সো আমরা প্রশ্নটা এভাবেও করতে পারি, ইন্টিগ্রেশন অফ 0 থেকে x f এর জায়গায় kx dx ইকুয়ালস টু হাফ kx²। তোমাদের এটা প্রমাণ করতে হবে। হ্যাঁ, প্রমাণ করতে হবে, আমি বলে দিলাম। তো এটা তোমরা 9 10 হয়তো অনেকের প্রশ্ন ছিল, ভাই কীভাবে আসছে, এখন তুমি বুঝে গেছো কেন 9 10 তোমাদেরকে আসলে এটা প্রমাণ করানো হয়নি। তারপর 4 নম্বর প্রশ্ন হচ্ছে ইন্টিগ্রেশন অফ r টু r প্লাস h, আর এদিকে থাকবে জি এম এম, এটা বড় হাতের m, পাশেরটা ছোট হাতের m, ডিভাইডেড বাই r² dr ইকুয়ালস টু, তুমি আনসার পাবা হচ্ছে জি এম ছোট হাতের m h ডিভাইডেড বাই r ইন্টু r প্লাস h, তুমি এটা পাবা। এরপর আসি 5 নাম্বার।
5 নাম্বার এই অধ্যায় থেকে না দিই, অন্যান্য অধ্যায়গুলো টাচ করি। আরেকটা দিই। 5 নাম্বার হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 থেকে a মাইনাস জি ডিভাইড বাই আর ইন্টু 3m ডিভাইডেড বাই a কিউব এক্স স্কোয়ার dx, এটা সমান আসবে মাইনাস gm ডিভাইড বাই আর। এরপর 6 নাম্বার ইন্টিগ্রেশন অফ আর থেকে এ মাইনাস জি 4 এক্স ডিএক্স রো ইকুয়ালস টু মাইনাস 2 জি রো এ স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। এখানে একটা জিনিস বলে রাখি, এই রোটা ডিএক্স এর পরে আসে মানে ডিএক্স এর পরে না, তুমি চাইলে তাকে আগেও আনতে পারবা। তো আমরা চাইলে এভাবে লিখতে পারি রো এক্স ডিএক্স, তাহলে তোমাদের সুবিধা হবে হয়তো একটু। হ্যাঁ, এভাবেও করতে পারো। বোর্ডটা পুরাই, হ্যাঁ এখনো বোর্ড পুরে নাই। দেখ খুঁজেই পাচ্ছি না। ফার্স্ট ইয়ারের বই থেকে যেহেতু খুঁজে পাচ্ছি না, সেকেন্ড ইয়ারের বই থেকে দিই। সাত নাম্বার T1 থেকে T2, এখানে থাকবে ms dt ডিভাইড বাই টি ইকুয়ালস টু, প্রমাণ করতে হবে ms ln T2 ডিভাইড বাই T1। ওকে, আর না অনেকগুলো হোমওয়ার্ক দিছি, এগুলো সবগুলোই তোমাদের হোমওয়ার্ক থাকবে। HW মাস্ট সবাইকে করতে হবে, এগুলো সবাইকে মাস্ট করতে হবে এবং তোমাদেরকে একবারে লাইন বাই লাইন করতে হবে যে আমাদের এখান থেকে ধাপে ধাপে এখানে আসতে হবে। তাহলে এটা সমান এটা, 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 তোমরা প্রমাণ পাবা। তো আমাদের এটা যদিও সেকেন্ড ইয়ারের বই থেকে দিছি, অন্যগুলো সব ফার্স্ট ইয়ারের বই থেকে দেওয়া। তো আমার কথা হচ্ছে এগুলো আমরা বিভিন্ন অধ্যায়ে পাবো, বাট এখন তো তোমার জানার দরকার নেই এগুলো কী জিনিস, তোমাকে এখন জানতে হবে এগুলো কিভাবে করতে হয়। সো সেই অধ্যায়ে যখন যাব কেন আমরা এটা করতেই সেটা বলবো, বাট করার প্রসেসটা অলরেডি তুমি এই অধ্যায়ে জেনে গেলা। মানে এই অধ্যায়ে জানছো মানে অনেক অধ্যায়ের তোমার ইন্টিগ্রেশনের পার্ট শেষ। আজকের পর থেকে তোমাদের
ফিজিক্সের ইন্টিগ্রেশনে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। সো আমরা শুরু করি। এবার আসো, এবার হচ্ছে আমরা গতির যে বিভিন্ন ফর্মুলা পড়ছি না, সেই ফর্মুলাগুলো আমরা ক্যালকুলাসের মাধ্যমে প্রমাণ করব। এটাই হচ্ছে আমাদের আজকের জন্য লাস্ট কনসেপ্ট, মানে হচ্ছে ক্যালকুলাসের কনসেপ্ট দিয়ে গতির যে সূত্রগুলো সেগুলো আমরা প্রতিপাদন করব। গতির যে সূত্রগুলো সেগুলো আমরা ক্যালকুলাসের মাধ্যমে প্রতিপাদন করব। সো শুরু করা যাক। তাহলে এগুলো সবগুলো হোমওয়ার্ক মাস্ট সবাইকে করতে হবে, মাস্ট করতে হবে। আমাদের কয়টা হোমওয়ার্ক দিলাম? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার, 7 নাম্বার। আর এখানে বলেছি অ্যাপ মান হচ্ছে kx। হ্যাঁ, অ্যাপ মান হচ্ছে kx, যদিও 9-10 এর কনসেপ্ট দিয়ে জানার কথা, হুকের সূত্র যা আমাদের স্প্রিং ধ্রুবক k। ওকে, আমরা সামনের দিকে আগাই। আজকের পর থেকে আমার মাথা থেকে অনেক বড় একটা প্রেশার চলে গেছে, কারণ হচ্ছে প্রেশারটা হচ্ছে এটা, উইথাউট নোয়িং বেসিক টাইপস অফ ক্যালকুলাস ইউ ক্যান নট লার্ন ফিজিক্স। আসলে ফিজিক্স পড়তে হলে তোমাকে বেসিক ক্যালকুলাসটা জানতে হয়, সেটা আমার আলহামদুলিল্লাহ আমাদের আজকে শেষ। এবার থেকে আমরা শুধু ফিজিক্সের খেল দেখব। এবার হচ্ছে আমাদের আর বাইরের কোনো কনসেপ্ট আমাদের লাগবে না। এবার যে কি দ্রুত আগাবো তুমি চিন্তাই করতে পারবে না। আগামী ক্লাস থেকে দেখবা আমাদের পার্ট বাই পার্ট খালি ক্যালকুলাসের কনসেপ্ট অ্যাপ্লাই করে আমরা সামনে আগাচ্ছি তো আগাচ্ছি, এবং খুব অল্প কয়েকটা ক্লাসের মধ্যে আমাদের গতিবিদ্যা শেষ হয়ে যাবে। তো আমরা আসি সামনের দিকে আগাই। আজকে হচ্ছে আমরা ক্যালকুলেশন পার্ট শেষ করব। এবার তোমরা অনেকেই বলো ভাই ক্লাস কি এখনো শেষ হয় নাই? না ভাই, ক্লাস এখনো শেষ হয় নাই। আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমাদের ওই যে গতির যে সূত্রগুলা, গতির সূত্রগুলা যেমন s ইকুয়ালস টু ut প্লাস হাফ at স্কোয়ার, তারপর হচ্ছে v ইকুয়ালস টু u প্লাস at, তারপর হচ্ছে v স্কোয়ার সমান u স্কোয়ার প্লাস টোয়াইস as, s ইকুয়ালস টু u প্লাস v বাই 2 ইন্টু t। এই টাইপসের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো আমরা মুখস্থ জানি। বাট এখন আমাকে যে কাজটা করতে হয় সেটা একটু অন্যরকম। সেই জিনিসটা কেমন? সেই জিনিসটা হচ্ছে এই সূত্রগুলা ক্যালকুলাসের সাহায্যে প্রমাণ করতে হয়, ক্যালকুলাস দিয়ে প্রমাণ করতে হয়। এখন তোমরা অনেকে আমাকে প্রশ্ন করো ভাই আসলে কি প্রমাণগুলো পরীক্ষা আসে? নর্মালি প্রমাণগুলো খুব একটা পরীক্ষা আসে না, কিন্তু মাঝে মধ্যে অনুদানমূলক প্রশ্নের মধ্যে ঢুকাই দেয়। আর যেহেতু বইয়ের সিলেবাসের একটা অংশ, সো তোমাকে ক্যালকুলাস দিয়ে প্রতিপাদনগুলো জেনে রাখাটা জরুরি। সাধারণত প্রমাণ ফিজিক্সে আসে না, কিন্তু এই প্রমাণটা জেনে রাখা জরুরি। হ্যাঁ, সো আমরা প্রমাণগুলো একটা করে দেখাবো, একটা করে আমরা প্রমাণগুলো দেখাবো। সো প্রমাণগুলো দেখানোর আগে তোমাকে আমার কয়েকটা বেসিক কনসেপ্ট বলতে হবে, কয়েকটা বেসিক জিনিস আমাকে বুঝাইতে হবে। একটু ভালো করে খেয়াল করো, কয়েকটা বেসিক জিনিস তোমাকে বুঝাইতে হবে। এখানে লিমিটের যে কনসেপ্টগুলো সেগুলো তোমাকে একটু বুঝাইতে হবে। তো সেই বুঝানো যদি আমরা বুঝাই তাহলে একটু সবাই এদিকে মনোযোগ দিতে হবে। মনে করো আমি এখানে দাঁড়ানো আছি, কোন একটা বস্তু এখান থেকে যাত্রা আরম্ভ করে সে এখানে শেষ করলো। আরেকটা বস্তু এখান থেকে যাত্রা আরম্ভ করে এখানে শেষ করলো। এখন আমি হচ্ছে এখানে একজন অবজারভার, আমি অবজার্ভ করতেছি তার কতটুকু স্মরণ হলো। এখানে আমরা যদি বলি প্রথমত আসি, আমরা বলবো এটা হচ্ছে যাত্রাকাল। যাত্রা মানে হচ্ছে টাইম t ইকুয়ালস টু 0, আর এখান থেকে এখানে যেতে তার টাইম লাগছে t সেকেন্ড, t ইকুয়ালস টু t। যাত্রা মানে হচ্ছে টাইম t ইকুয়ালস টু 0, এখান থেকে এখানে যেতে সময় লাগছে t ইকুয়ালস টু t সেকেন্ড, মানে t সেকেন্ডে সেখান থেকে এখানে গেল। তাহলে একটু খেয়াল করো, যাত্রা করলো মানেই অলওয়েজ টাইম t ইকুয়ালস টু 0, কারণ যাত্রা করার আগে আমরা টাইম কাউন্টিং স্টার্ট করি না। সো আওয়ার টাইম কাউন্টিং স্টার্টস নাও, মানে যাত্রা শুরু করে দিছে। তাহলে সে যাত্রা এখান থেকে শুরু করুক, ওইখান থেকে শুরু করুক, যেখান থেকে যাত্রা শুরু করুক, যাত্রা শুরু মানে টাইম স্টার্ট হলো, এর মানে শূন্য সময়। এবার এখান থেকে এখানে যাইতে মনে করো 3 সেকেন্ড লাগছে, তাহলে
শুরুতে t0, শেষে t এর মান হচ্ছে 3 সেকেন্ড। এখান থেকে এখানে যাইতে মনে করো 2 সেকেন্ড লাগছে, শুরুতে t0, শেষে হচ্ছে t 2 সেকেন্ড। ভালো কথা। এবার আসো সরণ। দেখো শুরুতে তার সরণ কত, যখন এখানে ছিল তার সরণ কত, তার সরণ যেটা সরণ সেটা ছিল 0। তার সরণ কত ছিল 0। আর আমি ধরে নিলাম এই দুটোকে সেম পয়েন্ট ধরি আমাদের সুবিধার্থে, আমি ধরে নিলাম এখান থেকে এই দূরত্ব হচ্ছে s। তাহলে যখন শেষ করলাম তখন সরণ কত, তখন সরণ হচ্ছে s। তাহলে একটু ভালো করে খেয়াল করো, শুরুতে সরণ 0, শেষে সরণ হচ্ছে s। মানে কোন একটা বস্তু এই জায়গা থেকে যাত্রা আরম্ভ করলো, অর্থাৎ আমি এটা হচ্ছে একজন অবজারভার, মানে যে দেখতেছে, আমি দেখতেছি আমার সামনে থেকে, মানে এখান থেকে একজন বস্তু যাত্রা আরম্ভ করলো, শুরুতে সে আমার কাছেই আছে, এর মানে কোনো সরণ নাই, আর শেষে দেখা গেল তার একটা সরণ আছে। তাহলে আমাদের ইনিশিয়াল সরণ 0, ফাইনাল সরণ হচ্ছে s। এবার আসো এখানে, এই বস্তুটা কিন্তু আমার জায়গা থেকে শুরু করে নাই, সে শুরুতে একটু দূরে ছিল, এই শুরুতে সে যতটুকু দূরে ছিল সেটা হচ্ছে s0 ধরে নিলাম, আর ফাইনালি দূরত্ব হচ্ছে আমি s ধরে নিলাম। তাহলে আমরা যদি বলি ও যখন যাত্রা করলো ওই সময় সরণ কত, ওই সময় সরণ হচ্ছে s0। ও যখন যাত্রা শেষ করলো তখন সরণ কত, তখন সরণ সমান হচ্ছে s। তাহলে আমরা বলতে পারি আমাদের সরণের যে লিমিটটা, কোন একটা বস্তু যদি মূলবিন্দু, এটা হচ্ছে মূলবিন্দু মানে অবজারভার থেকে যদি যাত্রা শুরু করে, তাহলে সরণের লিমিট 0 থেকে s। আর যখন একটা নির্দিষ্ট দূরত্ব থেকে যাত্রা আরম্ভ করতেছে তখন সরণের লিমিট s0 থেকে s। অনেকে এই জিনিসটা বুঝে না, প্রাথমিক সরণ 0 হইতেও পারে, নাও হইতে পারে, এটা কোনো ব্যাপারে না। এটা বস্তু, আমি একজন দর্শক, যে আমি ওই বস্তুটাকে দেখতেছি। এখন আমি যদি দর্শক হই, সেই দর্শক ওই বস্তুটা যাচ্ছে দেখতেছি, যদি বস্তুটা আমার কাছ থেকে যায়, শুরুতে সে আমার কাছে ছিল সরণ 0, আর যদি সে ওইখান থেকে যাত্রা শুরু করে, শুরুতে কিন্তু সে আমার কাছে ছিল না, এর মানে তার আদি সরণ আছে। অনেকে আমরা বুঝি না এটা কি জিনিস, এটাকে আমরা বলি, এই জিনিসটাকে আমরা বলি আদি সরণ। এটাকে আমরা বলি কি, আদি সরণ। বলো এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো, এতটুকু ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো। এতটুকু সবার ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলো, এতটুকু কনসেপ্ট সবার ক্লিয়ার কিনা। আমি চাইলে তোমাকে ডাইরেক্ট ক্যালকুলাস দিয়ে প্রমাণ করাই বলতে পারতাম, তখন দেখা যায় তো সবাই আমাকে এই প্রশ্নটাই করতাম, ভাই কেন এটা ধরলেন, কেন এটা ধরলেন। এখন ইনশাল্লাহ ওই প্রশ্নগুলো তুমি করবা না। আবার একইভাবে আমরা বলতে পারি শুরুতে তার ব্যাগ যেটা ছিল এই পয়েন্টে যখন শুরু করলো, তখন তার যে ব্যাগ যেটা ছিল সেটাকে আমরা বলি v0। v0 মানে কি, আদি ব্যাগ। আর শেষে তার ব্যাগ যেটা ছিল ওই ব্যাগটাকে আমরা বলি b, মানে হচ্ছে শেষ ব্যাগ। শুরুতে আমার ব্যাগ যেটা ছিল সেটা হচ্ছে v0 আদি ব্যাগ, শেষে ব্যাগ যেটা ছিল b সমান শেষ ব্যাগ। তাহলে v0 সমান কি, আদি ব্যাগ, মানে যে ব্যাগে সে যাত্রা আরম্ভ করে, আর যাত্রা শেষ করে যে ব্যাগে সেটাকে আমরা বলি শেষ ব্যাগ। সো বুঝতেই পারতেছ আমাদের এখানে একটা লিমিট আছে, সরণের লিমিট 0 থেকে s হইতে পারে, s0 থেকে s হইতে পারে। ব্যাগের লিমিট v0 থেকে v, v0 এর মান যদি 0 হয় 0, তাহলে সিম্পল, তুমি আশা করি বুঝতে পারতেছো জিনিসটা। একজন আমাকে প্রশ্ন করলো, ভাই আদি সরণটা আরেকবার বলুন প্লিজ। ওকে, আমি আবার বলতেছি। দেখো তুমি আমার দিকে তাকাও খুব ভালো করে, আমাকে খুব ভালো করে দেখো, হ্যাঁ আমাকে খুব ভালো করে দেখো, বুঝতে পারবা, আমাকে না দেখলে বুঝবা না। এই কলমটা আমার হৃদয়ে আছে, জাস্ট জোকিং। সে আমার হৃদয় হরণ করে সামনের দিকে চলে গেল, সে প্রথমে আমার কাছে ছিল, এই যে সে এখান থেকে ওখানে চলে গেল, সেটা দেখতেছে কে, আমি কিন্তু মেজারমেন্ট করতেছি, কেউ যদি জিজ্ঞেস করে তার কতটুকু স্মরণ হলো, সেটা আমাকে করবে, কেন, কারণ আমি দেখতেছি। তাহলে শুরু, আমাকে জিজ্ঞেস করে কলম কোথায় আছে, আমার বুকেই আছে, স্মরণ কত, 0। দিস ইজ কল্ড আদি স্মরণ।
এখান থেকে হঠাৎ করে সে যাত্রা শুরু করলো। এই যে যাত্রা শুরু করলো, যাত্রা শুরু করার মুহূর্তে সে আমার কাছে ছিল স্মরণ শূন্য করে, সে 3 মিটার সামনে চলে গেল। এই 3 মিটার সামনে চলে গেল মানে কি, এর মানে হচ্ছে তার আদি স্মরণ শূন্য, শেষ স্মরণ 3 মিটার। এবার এই কলমটা আমার হৃদয় হরণ করতে আসে নাই, সে এখান থেকে যাত্রা শুরু করলো। এর মানে আমি অবজারভার, সে যাত্রা শুরু করলো এখান থেকে হুট করে চলে গেল। এই যে শুরুতে কিন্তু সে আমার কাছে ছিল না, আমি দেখতেছি, মানে আমি আমার কাছ থেকে হিসাব করবো, রেফারেন্স আমি, রেফারেন্স আমি, রেফারেন্স আমি। এই রেফারেন্স থেকে তার একটা আদি স্মরণ ছিল না। প্রাথমিক অবস্থায় সে এখান থেকে যাত্রা আরম্ভ করবে, যখন যাত্রা আরম্ভ করবে তখন সে যতটুকু ডিস্টেন্স মেনটেন করে, দিস ইজ স্মরণ, দিস স্মরণ ইজ কল্ড আদি স্মরণ, অর্থাৎ শুরুতে যতটুকু স্মরণ ছিল। দেন এখান থেকে সে যাত্রা আরম্ভ করে দিল, চলে গেল। চলে যাওয়ার পর সে যেখানে আছে সেটা হচ্ছে শেষ স্মরণ। তাহলে আমাদের প্রাথমিক সে যাত্রা শুরু করার সময় তারে আমি যেখানে দেখলাম ওই দূরত্বটা হচ্ছে আদি স্মরণ। সে যখন যাত্রা শেষ করলো তখন আমি তাকে যেটা দেখলাম, তো ওই দূরত্বটা হচ্ছে শেষ স্মরণ। যাত্রা শুরু করার সময় এখানে দেখলাম আদি স্মরণ, যাত্রা শেষ করার সময় এখানে দেখলাম শেষ স্মরণ, যাত্রা শুরু করার সময় এখানে দেখলাম আদি স্মরণ, যাত্রা শেষ করার সময় এখানে দেখলাম শেষ স্মরণ। এতটুকু ক্লিয়ার কিনা বলো, এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা বলো। না বুঝার কোনো উপায় নেই, ক্লাস দিচ্ছে, ফিজিক্স চিকচিক করবে খালি। আমাদের ম্যাক্সিমাম জায়গা হচ্ছে ফিজিক্স সাবজেক্টটাকে কি মানে এলোমেলো করে ফেলে। কিরে ভাই, পড়াটা পড়ার মতো হইতে হবে, গুছানো হইতে হবে, প্রপার বেসিক হইতে হবে, প্রপার বেসিক, প্রপার বেসিক। আমি জানি তুমি কোন জায়গায় আমার প্রশ্ন করবে, আমি আগে তোমার আনসারের ব্যাখ্যা দিয়ে দিছি, সো তোমার প্রশ্ন করার ওয়ে খুব কম। আর যখন তুমি দেখবে একটা সাবজেক্ট তুমি ক্লাস করতেছ, কিরে ভাই একটা 1 ঘন্টার ক্লাসে যদি তোমার 50টা কোয়েশ্চেন করা লাগে, এর মানে কি ক্লাসটা আসলে গুছানো না? একজন শিক্ষকের ক্রেডিট এই জায়গায়, যত কম তোমার কোয়েশ্চেন করানো যায় মানে তোমার মাথায় বেশি ঢুকতেছে। এবার খুব সিম্পল ভাইয়ারা প্রমাণ করব। দেখো আমরা 2টা সূত্র প্রমাণ করব। প্রথমে খুব ছোট্ট সূত্র প্রমাণ করব। দেখো আমরা একটা সূত্র প্রমাণ করব ভাইয়া, S equals to VT, S equals to S0 plus VT। বুঝতেই পারতেছো, সূত্র দেখে বোঝা যাচ্ছে এক জায়গায় আদি স্মরণ আছে আর এক জায়গায় আদি স্মরণ নাই, তাই না? সিম্পল। আদি স্মরণ হচ্ছে S0 বলতে আমরা আদি স্মরণ বুঝতেছি। তো আদি স্মরণ যদি 0 হয় তাহলে 0 প্লাস বিটি মানে তো বিটি, বুঝতে পারতেছো? সো ব্যাপার না এটা, আমরা সামনের দিকে আগাই। এখন আমরা কিভাবে আগাবো? ফর এক্সাম্পল আমি জাস্ট ক্যালকুলাসের মাধ্যমে করি। আমরা ক্যালকুলাসের একটা ফর্মুলা জানি, আমাদের ব্যাগ এবং স্মরণের রিলেশন করতেছি না, কার কার? ব্যাগ এবং স্মরণ। সময় তো সব জায়গায় থাকে, তাহলে ব্যাগ এবং স্মরণের রিলেশন কি? আমরা জানি v ইকুয়ালস টু ds dt, কারণ আমরা বলছিলাম স্মরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে ব্যাগ পাওয়া যায়, স্মরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে ব্যাগ পাওয়া যায়। লেকচার নাম্বার 3, স্মরণকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে ব্যাগ পাওয়া যায়। ওকে এখন আমি কি পেতে চাচ্ছি? স্মরণটা পেতে চাচ্ছি। তাহলে আমরা বজ্র গুণন করি, ds ইকুয়ালস টু bdt। এখন যে আমি তোমাকে বলে ফেললাম বজ্র গুণন করি, এই কথাটা 100% ভুল। আসলে ক্যালকুলাসে এটা তো একটা অপারেটর। আরে ভাই এটা একটা জিনিস, এটা আরেকটা জিনিস, এটা আরেকটা জিনিস, তখন না বজ্র গুণন করতে পারতাম। এটা তো পুরোপুরি একটা অপারেটর, বজ্র গুণন করার তো কোনো চান্স নাই, কারণ এ তো পুরো একটা জিনিস, dt নিজে একটা জিনিস। সো এখানে বজ্র গুণন করার কোনো চান্স নাই। কিন্তু গাণিতিকভাবে প্রমাণ করা যায় b সমান ds বাই dt হলে ds সমান এটা বের করা সম্ভব। অর্থাৎ মনে মনে করব বজ্র গুণন, মুখে মুখে বলবো এটা আমার একটা ম্যাথমেটিক্যাল ফর্মুলেশন। বুঝো নাই কথাটা? মানে স্যারকে কখনো বলবো না তুমি বজ্র গুণন করছো, মনে মনে করছো বজ্র গুণন, তুমি মনে মনে কী করছো তোর মনেই থাক, বাট সব করবা এখান থেকে এটা আনা যায়, বাট আমি বলতে চাচ্ছি না। তাহলে এখান থেকে এটা আনা যায়, বাট আমি বলতে চাচ্ছি না, মনে মনে ঠিকই বজ্র গুণন করে দিছি। মানে এক কথায় ক্যালকুলাসে সব জায়গায় বজ্র গুণন করলে যা আসে মিলে যায়, মানে ওইটা আসলে করা যায়, কিন্তু নিয়ম নাই, করার নিয়ম নাই। বজ্র গুণন করার কোনো নিয়ম নাই, কারণ এটা তো একটা অপারেটর। কিন্তু মনে মনে আমি বজ্র গুণন করিব, দেখার সময় আমি বজ্র গুণন নাহি দেখিব। সো মনে মনে, এখন আমি মনে মনে বলতেছি বজ্র গুণন করে পাইলাম এটা, তুমি কিন্তু শুনো নাই, তুমি শুনো নাই, এই শুনছো না? তুমি শুনো নাই। ওকে, এবার আসে এখানে ভাইয়া আমি কি করবো দেখো, একবার সিম্পল একটা হিসাব। সবসময় একটা কথা বলে রাখি,
তোমরা যখন ফর এক্সাম্পল ইন্টিগ্রেশন অফ হ্যাঁ এক্স টু দি পাওয়ার এন ডি এক্স করছো, তুমি পাইছো এরকম যে ভাইয়া আমি এখান থেকে পাইছি কি, এখান থেকে পাইছি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান প্লাস সি। ওকে ভাই ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স সমান কত পাবো? সিম্পল হিসাব, এক্স স্কোয়ার ডিভাইড বাই টু প্লাস সি, পাওয়ার এক বাড়বে, নতুন পাওয়ারটা নিচে। ভাইয়া ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান, ভাই ডিএক্স মানে তো কিছু নাই। ওকে কিছু নাই মানে এক্স টু দি পাওয়ার 0 ডিএক্স। তুমি আমাকে বলতে পারো ওয়াই ম্যান, কেন দিলেন আপনি এটা? কারণ এখানে কিছু নাই মানে হচ্ছে মনে মনে ওয়ান আছে, ওয়ান আছে মানে এক্স টু দি পাওয়ার 0 লিখাই যায়। তাহলে আমরা বলতে পারি এক্স টু দি পাওয়ার 0 প্লাস ওয়ান ডিভাইড বাই 0 প্লাস ওয়ান প্লাস সি, এর মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার 1 মানে হচ্ছে 1 আর নিচে 1 আছে মানে 1, এর মানে এক্স প্লাস সি। তাহলে আমরা বলতে পারি ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান এক্স প্লাস সি। এর মানে কখনো তোমার ডিএক্স আছে তার থেকে এক্স আনতে হলে কি করতে হবে? ইন্টিগ্রেশন করতে হবে, সিম্পল হিসাব। ডিএক্স আছে তার থেকে এক্স আনতে হলে ইন্টিগ্রেশন করতে হবে। তো ভাইয়া আমার ডিএস আছে তার থেকে এস আনতে হলে কি করতে হবে? সিম্পল ভাইয়া ইন্টিগ্রেশন করিতে হবে, ইন্টিগ্রেশন করিতে হবে, ইন্টিগ্রেশন করিতে হবে। এই ভাই একটু আমরা বুঝছি কিনা? আমি কিন্তু আধা হবে যাবে যে একটা বুঝাইলে পরের ক্যালকুলেশনগুলো ডিরেক্ট করে ফেলা যাবে। তাহলে একটু আমরা বুঝছি কিনা? দেখো আমি যদি এগুলো নিয়ে বেশি টাইম ব্যয় করি, এগুলো কিন্তু আমাদের একদিক দিয়ে কাজের আর পরীক্ষার দিক দিয়ে অকাজের, মানে পরীক্ষার প্রিপারেশনের জন্য এগুলা কম গুরুত্বপূর্ণ, বাট বেসিক নলেজের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। কারণ প্রত্যেকটা অধ্যায়ের প্রত্যেকটা জায়গায় প্রমাণ করতে গেলে এই থিওরিগুলো তোমার লাগবে। না হয় এই অনেকে কি করে জানো, স্বাভাবিক স্যারের কাছে গেছে, স্যার তো বলছে তোমরা ওই তার কাছ থেকে মনে হয় ম্যাথের মধ্যে তুমি পড়ে আসছো, আর এগুলো বুঝায় না, পুরা ফিজিক্স মাথার উপর দিয়ে যায়। কারণ ফিজিক্সে তো সিম্পল বলতেই পারে, ফিজিক্সে তো এগুলো নাই, এগুলো তো ম্যাথের পর আমরা অ্যাপ্লিকেশন করতেছি। এবার তুমি চিন্তা করো এই ফার্স্ট ইয়ারের স্টুডেন্টের কী হবে। সো আমি চাচ্ছি না আমার স্টুডেন্টগুলো এরকম হবে। আমার স্টুডেন্ট স্বাভাবিক ভাই ফার্স্ট ইয়ারের শুরুতে কেউ ক্যালকুলাস পারে না, কারণ পড়ায় না, কেউ পড়ানোর দরকারও নাই, পড়ানোর কারণও নাই। সো আমাদেরকে এগুলো বলে যেতে হয়। আচ্ছা তাহলে আমি এটা মুছে দিই, হ্যাঁ ওকে। এবার আসলে নতুন আরেকটা জিনিস শিখাই। আজকের ক্লাসটা হচ্ছে পুরোটাই হচ্ছে তুমি নতুন নতুন জিনিস শিখবা, নতুনত্ব। এই আমার আনসার দিতে হবে, প্রশ্নের আনসার দিতে হবে। ডিএস মানে হচ্ছে কি করতেছি, তাহলে আমি এখানে একটা লিখে রাখি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান হচ্ছে এক্স প্লাস সি। অর্থাৎ কোনো কিছু না থাকলে ইন্টিগ্রেশন করলে সেটাই আসে। ওকে তাহলে প্রথম কথা, লিমিটটা কি হবে? এটা কার লিমিট? ডিএস আছে মানে এক্স, আমি এস এর সাপেক্ষে অন্তরীকরণ করতেছি মানে এস এর লিমিট। এই লিমিটের শুরু কি দিয়ে? আদি সরণ 0 শেষ সরণ এস। এখানে থিওরিটা এরকম, অবজারভার এখানে আছে, সে এখান থেকে যাত্রা আরম্ভ করে এখানে গেল। এর মানে টি ইকোয়াস টু 0 সময়ে এস ইকোয়াস টু 0, আর টি ইকোয়াস টু টি সময়ে এস ইকোয়াস টু হচ্ছে এস নট বলতে পারি 0। তাহলে বুঝতেই পারতেছ, তাহলে আদি সরণ 0 থেকে টি। এবার যখন তুমি ডান দিকে যাবা, তাকাইয়ে দেখো বামে এটা ছিল এস এর সাপেক্ষে, ডানেরটা টি এর সাপেক্ষে। তাহলে যেহেতু এটা টি এর সাপেক্ষে, লিমিটটাও টি এর দিতে হবে। এটা যেহেতু এস এর সাপেক্ষে, লিমিটটা এস এর। এটা যদি টি এর সাপেক্ষে, লিমিটটা টি এর। টি এর লিমিট কত থেকে? 0 থেকে টি। তবে ডাইরেক্ট বলে দিলে হবে না, ভেরিফিকেশন করতে হবে। দেখো তুমি দুই জায়গায় সেম টাইমে ইন্টিগ্রেশন আনা যায়, লিমিট করলা, এটা এস এর লিমিট, এটা টি এর লিমিট, বাট সেম হইতে হবে। ফর এক্সাম্পল এস এর মান যখন 0, টি এর মানও কিন্তু তখন 0। এই যে দেখো শুরুতে এস এর মানও 0, টি এর মানও 0, ওই কারণে এস এর জায়গায় 0, টি এর জায়গায় 0, কারণ এটা টি এর লিমিট, এটা এস এর লিমিট। ফাইনালি এস এর মান এস, টি এর মান এস, এস এর মান এস, টি এর মান এস, টি মিলছে কি না? মিলছে। তাহলে এবার আসো, এবার আমরা কি বলতে পারি? ভাই করলে ডিএস কে করলে পাবো এস, থার্ড ব্র্যাকেট দিলাম, আপার লিমিট উপরে এস, লোয়ার লিমিট নিচে 0, আর
এখানে দেখো সিম্পল কথা ভাইয়া, সময় সাপেক্ষে করতেছি, বি তো আসবে না, বি বের হয়ে চলে আসবে। কাকে ইন্টিগ্রেশন করব? ডিটি কে। তো ডিটি কে ইন্টিগ্রেশন করলে পাবো টি, আপার লিমিট উপরে টি, লোয়ার লিমিট নিচে 0। তাহলে আমরা এখান থেকে বসাই দিব, এটা কার লিমিট? এস এর লিমিট, এস এর জায়গায় বসাবো। তাহলে এস এর জায়গায় প্রথমে এস বসাবো, মাইনাস এস এর জায়গায় 0 বসাবো, ইকুয়ালস টু বি ইন্টু টি এর জায়গায় প্রথমে টি বসাবো, মাইনাস 0 বসাবো। তাহলে এস ইকুয়ালস টু ভিটি, আমাদের প্রমাণ হয়ে গেছে। বুঝছি কিনা বলো তো ভাইয়েরা, প্লিজ আমাকে বলো এতটুকু আমরা বুঝছি কিনা, এতটুকু আমরা বুঝছি কিনা, একটু বলো এতটুকু বুঝছি কিনা বলো। এতটুক বুঝছি কিনা ভাইয়েরা প্লিজ একটু বলি, এতটুক বুঝছি কিনা বলি, এতটুক বুঝছি কিনা বলি। ভাই প্লিজ এতটুকু বুঝছি কিনা আমরা বলি, এতটুকু বুঝছি কিনা আমরা বলি। নূরে এসে দিয়ে প্রশ্নগুলো টি এর মান কি না, জিনিসটা হচ্ছে দেখো আমি যেখান থেকে স্টার্ট করতেছি, দেখো সিম্পল কথা, আমরা এখানে দুইটা লিমিট নিয়ে কাজ করবো, একটা স্মরণের লিমিট, একটা হচ্ছে সময়ের লিমিট। তাহলে সময়ের লিমিট কোত্থেকে? শুরু থেকে শেষ। ওই শুরুতে সময়, ওই সময়ের লিমিট যেখান থেকে শুরু, ওই মুহূর্তে স্মরণটাও তোমাকে চিন্তা করতে হবে। ফর এক্সাম্পল আমরা পরের ধাপে গেলে তুমি বুঝতে পারবা, তুমি নূরে এসাদির আনসারটা তুমি এখনই পাবা। আমি যেহেতু এটার সাথে আমার আরেকটা প্রমাণ করানোর কথা, এবার এটাকে এখানে লিখি, ডিএস ইকুয়ালস টু বি ডিটি। সিস্টেমটা দেখো, শুরুতে দেখো অবজারভার এখানে আছে, বস্তু এখান থেকে যাত্রা আরম্ভ করে এখানে গেল। ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে অবজারভার, বা আমরা বলতে পারি প্রসঙ্গ কাঠামো, যার সাপেক্ষে তুলনা করতে হবে, মানে যার সাপেক্ষে। যখন সময় শূন্য তখন এখানে, কারণ এখান থেকে যাত্রা আরম্ভ করলো, আর যখন সময় শেষ টি ইকুয়ালস টু টি, তখন তো এখানে। এখন যখন সময় শূন্য তখন কিন্তু স্মরণ শূন্য না, তখন স্মরণের মান হচ্ছে এস নট। এবার কিন্তু এস নটের একটা মান আছে। আবার যখন সময় টি তখন স্মরণ হচ্ছে আমাদের এস। এবার দেখো সময়ের লিমিটটা কোত্থেকে শুরু? শূন্য থেকে টি। যখন সময়ের লিমিট শূন্য তখন স্মরণ কত? এস নট। যখন সময় টি তখন স্মরণ হচ্ছে এস। সো সময়ের লিমিট শূন্য থেকে টি হইলে স্মরণের লিমিটটা এস নট থেকে এস হবে। দেখো আমরা সেই জিনিসটা দেখাচ্ছি, ডিএস ইকুয়ালস টু বি ডিটি। দেখো উভয় পাশে ইন্টিগ্রেশন করলাম, এটা মিন করে এস এর সাপেক্ষে, এটা মিন করে টি এর সাপেক্ষে। শুরুতে এস এর মান কত ছিল? এস নট, যখন যাত্রা আরম্ভ করলো, যখন শেষ করলো তখন এস। যখন যাত্রা আরম্ভ করলো তখন সময় কত ছিল? শূন্য, কারণ যাত্রা আরম্ভ মানে হচ্ছে সময় শূন্য, আর যখন যাত্রা শেষ করলো তখন সময় হচ্ছে টি। এবার বুঝছি কিনা? নূরে এসে তোমার আনসার পাইছো কিনা বলো। এবার ডিএস কি ইন্টিগ্রেশন করলে পাবো এস, আপার লিমিট উপরে এস, লোয়ার লিমিট নিচে এস নট। বিটা বের হয়ে আসবে, টিকে অন্তরীকরণ করলে টি পাবো, ডিটিকে অন্তরীকরণ করলে উপরে টি নিচে শূন্য। এস এর জায়গায় প্রথমে এস বসাবো, মাইনাস এস এর জায়গায় আমরা বসাবো এস নট। প্রথমে আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট ইকুয়ালস টু বি ইন্টু আপার লিমিট টি মাইনাস লোয়ার লিমিট শূন্য। তাহলে আমরা বলতে পারি এস মাইনাস এস নট ইকুয়ালস টু হচ্ছে বিটি। তাহলে আমরা বলতে পারি এস ইকুয়ালস টু হচ্ছে এস নট প্লাস বিটি। দেখো এই সূত্রটা প্রমাণ হয়ে গেছে, প্রমাণ হয়ে গেছে। বুঝছি কিনা ভাইরা বলো তো, বুঝছি কিনা আমাকে বলো, বুঝছি কিনা বলো। বুঝছি কিনা বলো। যার যত প্রশ্নের আনসার আমি ভিতরে দিয়ে দিয়েছি আশা করি, কারণ আমার কোর্স, আমার লেসনটা ওইভাবে আমি রেডি করি যেভাবে স্টুডেন্টদের জন্য মানে তাদের প্রশ্নের আনসার চলে আসবে বলে আমার মনে হয় ওইভাবে। ওই কারণে আমি শুরুতে তোমাকে এই কথা বলি নাই, এখানে আসছি তুমি আমাকে যে প্রশ্নটা করবা সেটা তোমার মনের ভিতর আসছে, দেন আমি তোমাকে এখানে ইমপ্লিমেন্ট করে দিছি, সব ক্লিয়ার। তাহলে দেখো দুইটা প্রমাণ হয়ে গেছে। এটুকু আমরা বুঝছি কিনা বলো তো ভাইয়া প্লিজ, এটুক বুঝছি কিনা, এটুক বুঝছি কিনা, এটুক বুঝছি কিনা। এই জিনিসগুলো অনেকে দেখবে তোমাকে অনেকভাবে মুখস্থ করায়, ভাই কোনো দরকার আছে এটা মুখস্থ করার? যে মুখস্থ করবে ভাই পাগল হয়ে যাবা রে ভাই, পাগল হয়ে যাবা। এগুলো মুখস্থ করার জিনিস, আমরা বলে এগুলো মুখস্থ করবে, কি আজব ব্যবসা। এবার ওকে আসি,
এবার আসে আমরা ব্যাগ নিয়ে আলোচনা করি একটু, হ্যাঁ। আর একবার হুবহু সেম প্রমাণ আমি আরও দুইটা দেখাই আমরা শেষ করে দিব। তবে আমি চাচ্ছি না যে যেহেতু এগুলো হচ্ছে পরীক্ষা আসে না খুব একটা, বাট থিওরিটা প্রত্যেকটা লাইনে লাইনে কাজে লাগে। অর্থাৎ এগুলো ছাড়া তুমি ফিজিক্স পড়তে পারবে না, কিন্তু পরীক্ষা এগুলো আসবে না। তো ওই জন্য হচ্ছে এগুলোর ভিতরে এগুলোর জন্য বেশি সময় ক্ষেপণ করা উচিত না, হ্যাঁ। তাহলে আমরা আসি, তোমাকে আরও দুইটা ফর্মুলা শিখাই। আচ্ছা, আগে একটা শিখাই। আমাদের প্রথম হচ্ছে বি ইকস টু এটি, দুটো শিখেই বি ইকস টু ভি নট প্লাস এটি। তো এখানে আমরা চিন্তা করতেছি কোন একটা বস্তু এখান থেকে যাত্রা আরম্ভ করলো, এখানে যাত্রা শেষ করলো, শুরুতে তার আদিবেগ যেটা, মানে টাইম তো 0 থেকে টি পর্যন্ত স্বাভাবিক। যখন টাইম 0 তখন তার বেগটা আদিবেগটা হচ্ছে 0, আর যখন টাইম টি তখন তার বেগটা হচ্ছে আমাদের ভি। আর এখানে আমরা চিন্তা করবো এরকম, যখন টাইম 0 তখন টাইম যখন 0 এভাবে লিখি, টাইম 0 তখন তার একটা ব্যাগ আছে, মানে শুরুতে একটা ব্যাগ ছিল যাকে আমরা বলি আদি বেগ ভি নট আছে। আর যখন টাইম শেষ তখন তার ব্যাগটা হয়ে গেল ভি। এর মানে আদি বেগ ভি নট, শেষ বেগ বি। আর আদি বেগ হচ্ছে 0, শেষ বেগ বি। আদি বেগ 0, শেষ বেগ বি। এবার আসো কার সাথে কার রিলেশন, ভ্যালোসিটির সাথে অ্যাক্সিলারেশন বা ত্বরণ। সো আমরা জানি ভাইয়া ব্যাগকে যদি আমরা সময় সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা এটা পাবো। এবার মনে মনে করবো বজ্রগুণন, মুখে বলবো এটা বলা উচিত না। তাহলে আমরা মনে মনে করলাম, এবার আমরা ইন্টিগ্রেশন করব ডিভি ইকুয়ালস টু এ ডিটি। ওকে, আমরা ইন্টিগ্রেশন করতেছি কার সাপেক্ষে, আমরা ইন্টিগ্রেশন করতেছি এই যে দেখো ভ্যালোসিটি এর সাপেক্ষে। ভ্যালোসিটি কত থেকে স্টার্ট হলো, ভ্যালোসিটি স্টার্ট হলো 0 থেকে, শেষ হলো বিতে। আর এখানে ভ্যালোসিটি কোত্থেকে স্টার্ট, এখানে এদিকে ভ্যালোসিটি, এইদিকে কিন্তু সময়ের সাপেক্ষে, সময় 0 থেকে টি, সময় 0 থেকে টি। তাহলে আমরা সিম্পল বলতে পারবো ভ্যালোসিটিকে ডিভিকে ইন্টিগ্রেশন করলে পাবো আমরা ভি, আর উপরে হচ্ছে ভি, নিচে 0। এদিকে পাবো অ্যাক্সিলারেশন, এটা বের হয়ে চলে আসবে, সময়কে অন্তরীকরণ যোগজীকরণ করলে টি পাবো, আপার লিমিট উপরে লোয়ার লিমিট নিচে। বি এর জায়গায় বি বসাবো, মাইনাস বি এর জায়গায় 0 বসাবো, ইকুয়ালস টু এ ইন্টু টি এর জায়গায় টি বসাবো, -0। তাহলে ভি ইকুয়ালস টু এ টি। আওয়ার প্রমাণ ইজ রেডি। এই যে প্রমাণ রেডি হয়ে গেছে। এবার আসো, যদি প্রমাণ রেডি হয়ে যায় দেন তুমি আরেকটা দেখো ভাই, সিম্পল কথা। এখানে এবার লিমিটটা চেঞ্জ করে দিব। লিমিটটা চেঞ্জ করে কেমন দিব ভাই, ডিভি ইকুয়ালস টু তো আমার এ ডিটি আমার আছে, আমরা জানি এই যে ডিভি ইকুয়ালস টু এ ডিটি আমরা পাইলাম। অ্যান্ড লিমিটটা দিই, লিমিটটা কি, এবার শুরুতে কিন্তু ব্যাগ ছিল, সো ভি নট, এবার কিন্তু 0 না, আর শেষ বেগ ভি। আর শুরুতে সময় তো অলওয়েজ 0, লাস্ট হচ্ছে টি। তাহলে 0 সময়ে এবার কিন্তু ভ্যালোসিটি ভি নট ছিল। ওকে, দেন আমরা এদিকে বলতে পারি এটাকে ইন্টিগ্রেশন করলে পাবো ভি, আর এদিকে ভি নট ইকুয়ালস টু আমরা পাবো, এটা বের হয়ে চলে আসবে, সময়কে করলে পাবো টি পাবো, হ্যাঁ টি পাবো। কীভাবে পাবো এখন তোমরা দেখে দেখে বলে দিতে পারতেছো, টি 0। এবার ভি এর জায়গায় বি এর মান বসাও, ভি মাইনাস বি এর জায়গায় ভি নট বসাও, ভি নট ইকুয়ালস টু এ ইন্টু টি মাইনাস 0। তাহলে ভি মাইনাস ভি নট ইকুয়ালস টু এটি। সো উই ক্যান সে দ্যাট ভি ইকুয়ালস টু ভি নট প্লাস এটি। এবং তোমরা 9, 10 হয়তো আদিবেগকে ইউ দ্বারা প্রকাশ করতা, এখন আমরা বি নট দ্বারা প্রকাশ করি। ইউ প্রকাশ করলে কোনো সমস্যা নাই। তুমি ইউ যদি প্রকাশ করতে চাও এখানে ইউ দাও, এখানে বি দাও, এখানে আসবে বি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, কোনো সমস্যা নাই। এটা আমরা বুঝছি কিনা বলো তো, এটা আমরা বুঝছি কিনা। আমাদের অত্যন্ত মারাত্মক লেভেলের কঠিন অনেকের কাছে এই জিনিসগুলা, কারণ যারা তোমাকে ডেলিভার দিচ্ছে তারা হয়তো তোমাকে অনেক মারাত্মক লেভেলের কঠিনভাবে ডেলিভার দিচ্ছে, যার কারণে ওরকম মনে হচ্ছে। এতটুক তোমাদের ক্লিয়ার কিনা একটু আমাকে বলো, এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা, এতটুকু তোমাদের ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। হ্যাঁ, আমি এখনও শেষ করব না, আমি আরও 2টা করাই তারপর শেষ করব। মানে যেহেতু সেম স্টাইলের আমি বলতেছি হচ্ছে জিনিসগুলো হচ্ছে লাগবে, কিন্তু কথা হচ্ছে পরীক্ষার জন্য কার্যকরী না। মানে এগুলো আমরা অ্যাপ্লাই করব, আগামী ক্লাসে অ্যাপ্লাই করব। সো আমার যদি আজকে কাবার না দিই ঝামেলা আছে, সো আমি তোমাকে ওগুলো বলে দিব, বলে না দিলে হোমওয়ার্ক থাকবে। কিন্তু কথা হচ্ছে হোমওয়ার্ক থাকলে তোমাদের মাঝখানে কিছু যাবে, ঝামেলা হয়ে যাবে। সো আমি সামনের দিকে আগাই, আশা করি তোমাদের কষ্ট হবে না। সেম কনসেপ্ট, বাট
পরিবর্তনটা তোমাকে বুঝতে হবে, পরিবর্তনটা কোন জায়গায় সেটা বুঝতে হবে। তো আমরা আসি, আমরা আরেকটা ফর্মুলা প্রমাণ করার চেষ্টা করি। আমাদের ফর্মুলা হচ্ছে, এবার আমরা একটু অন্যভাবে চিন্তা করি। দেখো আমরা জানি v = v নট প্লাস এটি। এবার আমরা যে কাজটা করলাম, এবার আমরা এখানে তোমাকে বসাই দিলাম v = আমরা জানি কি ds dt = v নট প্লাস এটি। অর্থাৎ আমি চাইলে তো বলতে পারি b মানে হচ্ছে s এর সাপেক্ষে অন্তরীকরণ, মানে আমরা আরো কতভাবে করতে পারি সেটা দেখাচ্ছি। মানে এক কথা একটা ফর্মুলা থেকে আরেকটা ফর্মুলা চাইলে বের করে আনা যায়, সেটা শেখাচ্ছি। সিম্পল, মনে মনে বজ্র গুণন মুখে বলবো এটা সম্ভব না। v নট dt প্লাস এটি ডিটি। এবার আমরা কি করব, সিম্পল, এদিকে আছে ডিএস, এদিকে আছে আমাদের ভি নট ডিটি প্লাস ভি নট এটি ডিটি। আমরা এখন লিমিট বসাবো। লিমিটটা বসালে দেখো ইন্টিগ্রেশন অফ। তো লিমিটটা মনে করো আমার শুরুর লিমিট হচ্ছে, সাপোজ আমি আদি সরণ নাই ধরে নিই, আদি সরণ না থাকলে 0 থেকে s, আর সময় তো অলওয়েজ 0 থেকে t, 0 থেকে t। মানে এইদিকে যখন দুইটা রাশি আছে দুইটা গিয়ে করলাম, তবে মাথায় রাখবা দুইটা কিন্তু সেম জিনিস হইতে হবে, এখানেও সময় এখানেও সময়। কারণ আমরা চাইলে এটাকে এভাবে লিখতে পারতাম, এটাকে লিখতে পারতাম এভাবে বি নট প্লাস এটি ডিটি লেখা যায়। তখন হচ্ছে এটাকে ইন্টিগ্রেশন করা মানে এটাকে ইন্টিগ্রেশন করা। সো আমরা ভেঙে লিখছি আমাদের সুবিধার্থে। সো তুমি এভাবে লিখলেও সমস্যা নাই, ওই কারণে মাথায় রাখতে হবে এটা কিন্তু সেম জিনিসের সাপেক্ষে হইতে হবে। এটা একটা সাপেক্ষে, এটা আরেকটা সাপেক্ষে হবে না, সেম জিনিসের সাপেক্ষে হইতে হবে। এবার আসো এটাকে করলে পাবো এস, দেখো সুন্দর মিলে যাচ্ছে, এস 0, বি নটটা বের হয়ে চলে আসলো, ডিটিকে করলে পাবো টি, লিমিট টি 0 প্লাস এটা বের হয়ে চলে আসলো, টিকে করলে পাবো টি স্কোয়ার ডিভাইড বাই 2। তোমরা খুব ভালো করে জানো কেন এটা আসলো, টি 0। তাহলে আমরা এখানে বলতে পারি s মাইনাস 0 ইকুয়ালস টু ভি নট ইন্টু টি মাইনাস 0 প্লাস হাফটা বের হয়ে চলে আসলো মানে হচ্ছে a/2, এদিকে তুমি পাবা টি স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার। তাহলে তুমি এখান থেকে পাবা s s মাইনাস 0, s নট না 0। তাহলে s ইকুয়ালস টু বি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার তুমি পেয়ে গেলা। এটাও তোমার এটা ফর্মুলা, s ইকুয়ালস টু বি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। এখন যদি কেউ বলতা ভাই আমার আদিসরণ এটা না, আদিসরণ আমার এরকম যে আমার s নট থেকে s, তখন তুমি জাস্ট এটা পাইতা s ইকুয়ালস টু s নট প্লাস বি নট টি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা আমার করাই দেওয়ার কোনো প্রয়োজন দেখতেছি না, এটা তোমরা নিজে করবা। যে আদিসরণ যদি থাকতো মানে এখানে যদি s নট বসতো তখন আমার এটা আসতো, এটা নিজেরা প্রমাণ করবা। তাহলে বলো এটা বুঝছো কিনা, এটা বুঝছো কিনা, নতুন এটা প্রমাণ হয়ে গেল। এবার আসো, একজন বললো ভাইয়া বজ্রগুণন কেন করছেন, আমি চাচ্ছিলাম হচ্ছে এখানে ডিএস বাই ডিটি বের করছি, বজ্রগুণন করলে এটা ডিএসটা আলাদা হয়ে যাচ্ছে, এই ডিএসটা থেকে আমি এস বের করে আনতে চাচ্ছি। আগের বারও এস আনছি, এখনো এস আনছি, আগের বারও ডিএস থেকে এস আনছি, এখনো ডিএস থেকে এস আনছি। তবে ওই তখনকার ডিএস ডিরেক্ট ছিল, এখনকার ডিএস হচ্ছে অন্য সূত্র থেকে নিয়ে আসছি। দেখলাম এখান থেকে এস বের করলে এস এর নতুন ফর্মুলা পেয়ে গেলাম। আগের বার পাইছিলাম এস ইকুয়ালস টু আমরা কি পাইছিলাম, আগের বার এস ইকুয়ালস টু আমাদের বিটি পাইছিলাম না, বা এস ইকুয়ালস টু এস নট প্লাস বিটি। এখন আমার কথা হচ্ছে অন্য জায়গা থেকে আনলে অন্যরকম ফর্মুলা পাচ্ছি, এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। অ্যান্ড লাস্ট ওয়ান, এবার আমরা যে জিনিসটা শিখবো, চাইলে একটার সাথে একটা ফান্স করে ফেলা যায়, একটার সাথে ভিতরে একটা ঢুকে দেওয়া যায়। কেমনে ঢুকে দেওয়া যায় দেখো, কেমনে করা যায় তোমরা একটু দেখো। আমরা জানি বি ইকুয়ালস টু ডিএস ডিটি, আমরা আবার জানি এ ইকুয়ালস টু ডিভি ডিটি। এখন আমার প্রশ্ন হলো ভাইয়া সিম্পল কথা হচ্ছে এরকম, বি এর সাথে এস এর রিলেশন পেয়ে গেলাম, এটা দিয়ে কিন্তু আমরা অলরেডি করছি। এর সাথে বি এর পাইলাম, এর মানে বি এর সাথে এস পাইলাম, এর সাথে বি পাইলাম। কিন্তু আমার খুব ইচ্ছা, কি ইচ্ছা,
সেই ইচ্ছাটা হচ্ছে ভাইয়া আমরা যদি এই জিনিসটা করতে পারতাম, আমরা এ এর সাথে এস দুইটা কম্বাইন করে ফেলতে পারতাম, তাহলে জিনিসটা খুবই সুন্দর হইতো না? জি ভাইয়া, খুবই সুন্দর হইতো। এই যে জিনিসটা সুন্দর হইতো সেই জিনিসটা আমি তোমাদেরকে এখানে নিয়ে আসতেছি। কিভাবে দেখো, একটু মার্চ করি। কিভাবে দেখো ভাইয়া, একটা কাজ করা যায় না? ডিটিটাকে আলাদা করলাম, ডিএসটাকে আলাদা করলাম। সত্যি কথা বলতে এটা করা সম্ভব না, বাট ওই যে আমাদের সূরা পদ্ধতি করা যাবে। মনে মনে করবো, মুখে বলবো এটা ম্যাথমেটিক্সের একটা রুলস। ওকে, আমি কি করলাম দেখো, এখানে যদি ত্বরণ আনতে হয়, কি আনতে হয়? ত্বরণ। আমি চাচ্ছি এখানে ত্বরণ আনবো। এই যে ত্বরণ মানে কি? ডিবি ডিটি। তাহলে বুঝতেই পারতেছো এখানে ডিবি থাকা লাগবে, এখানে এক্সট্রা ডিবি আনলাম, কাটাকাটি এটা পেয়ে গেলাম। তবে মুখে আমরা ভদ্র, আমরা বলবো এটা আসলে ম্যাথমেটিক্সে এভাবে বলা সম্ভব না, কিন্তু প্রমাণ করা সম্ভব। এর মানে এটাকে যে এভাবে লেখা যায় সেটা ম্যাথমেটিক্সের রুল অনুযায়ী প্রমাণ করা সম্ভব। এটাকে কখনো কেউ যদি বলে আমরা এটাকে আলাদা করলাম, এটাকে আলাদা করলাম, ডিবি ডিবি এক্সট্রা করে নিয়ে আসলাম, তাকে হত্যা করা উচিত। কিন্তু আমরা সেটা করব না, কারণ আমরা মনে মনে সেটা করছি। সো কাউকে মারামারি কাটাকাটি দিতে যাব না। আমার কথা হচ্ছে মনে মনে আমরা এটা চিন্তা করে ফেলবো, তবে ম্যাথমেটিক্যালি এটা প্রুভ করা সম্ভব, এটাকে এভাবে লেখা যায়। কীভাবে সেটা তোমার জানার দরকার নেই, তুমি ইঞ্জিনিয়ার হবে না, ইঞ্জিনিয়ার আমরা হয়েছি। তাহলে আসি, এবার এখানে আসি। সিম্পল বলে দেওয়া যায় ভি ইকুয়ালস টু, এটাকে বলা যায় এ, এটাকে বলা যায় ডিএস ডিভি। তো তুমি যদি এবার এভাবে চিন্তা করো, ওই আবার মনে মনে বজ্রগুণন, মুখে আমরা বলবো না, তাহলে ভিডিভি ইকুয়ালস টু এডিএস। করে ফেললা, অনেক কিছু করে ফেলছো, অনেক কিছু করে ফেলছো। এবার হালকা কিছু করো, তাহলে ভিডিভি ইকুয়ালস টু এডিএস আমরা এখানে লিখলাম। এবার লিমিট দিব, তাহলে বুঝতেই পারতেছো এদিকে লিমিট দিলাম, এদিকে লিমিট দিলাম। তাহলে তুমি এখানে দেখতেই পাচ্ছ ভাইয়া কার লিমিট দিব, এখানে লিমিট দিব হচ্ছে ভি এর লিমিট, এখানে লিমিট দিব হচ্ছে এস এর লিমিট। তাহলে শুরুতে ব্যাগ ছিল কত? আদি ব্যাগ বি নট, শেষে ব্যাগ হচ্ছে শেষ ব্যাগ বি। শুরুতে আদি সরণ শূন্য ধরে নিলাম, শেষে এস। আদি সরণ শূন্য না হয়ে এস নট হলে কি তোমরা সেটা বের করতে পারবা? এখন তাহলে আমরা এখান থেকে বলতে পারি ভাই ভি ডিভি কি করলে পাবো? ভি স্কোয়ার ডিভাইড বাই 2, আপার লিমিট উপরে ভি, লোয়ার লিমিট নিচে ভি নট, ইকুয়ালস টু এ ডিএস কে করলে পাবো এস, আপার লিমিট উপরে এস, লোয়ার লিমিট নিচে 0। দেন আমরা এটা বলতে পারি হাফ কনস্ট্যান্ট বের হয়ে চলে আসলো, ভি স্কোয়ার উপরে আপার লিমিট ভি, নিচে ভি নট, এদিকে এ এস, আপার লিমিট উপরে লোয়ার লিমিট নিচে। এখন আমরা বলতে পারি হাফ ইন্টু এই ভি এর জায়গায় ভি বসবে, ভি স্কোয়ার মাইনাস ভি এর জায়গায় ভি নট বসবে, ভি নট স্কোয়ার, ইকুয়ালস টু এ ইন্টু এস এর জায়গায় এস বলবে মাইনাস 0। তাহলে আমরা বলতে পারি ভি স্কোয়ার মাইনাস ভি নট স্কোয়ার ইকুয়ালস টু এদিকে আসছে এ এস, হাফটা এদিকে গুণ হলে 2as। তাহলে বলা যায় বি স্কোয়ার সমান বি নট স্কোয়ার প্লাস টোয়াইস এ এস। নতুন একটা ফর্মুলা প্রুভ হয়ে গেল। এখন যদি তুমি কোনো কারণে লিমিটটা যদি চেঞ্জ করে এস নট থেকে এস দাও, তখন ফর্মুলা আসবে এরকম বি স্কোয়ার সমান বি নট স্কোয়ার প্লাস টোয়াইস এ ইন্টু এস মাইনাস এস নট। সো শেষ। অর্থাৎ আমরা যোগজীকরণ ক্যালকুলাসের কনসেপ্ট দিয়ে যে আমরা আমাদের গতিবিদ্যার ফর্মুলাগুলো প্রুভ করতে পারি সেটা আমরা আজকে দেখে গেলাম। অর্থাৎ গতিবিদ্যা আমরা খুব সুন্দর করে ক্যালকুলাস অ্যাপ্লাই করতে পারি সেটা আমরা দেখলাম, কিন্তু আমাদের ম্যাথ করার সময় এই ধরনের ফর্মুলার কোনো প্রয়োজন নাই, এভাবে প্রমাণের কোনো প্রয়োজন নাই। আমরা ফর্মুলা মুখস্থ জানি, সেখান থেকে ম্যাথ করে ফেলতে পারবো। কিন্তু আজকে যে নতুন একটা কনসেপ্ট তোমাদেরকে শিখাইলাম, যোগজীকরণ নিয়ে যে তোমাকে অনেক কিছু শিখাইলাম, এতটুকু মাথায় ঠিকভাবে ঢুকছে কিনা বলো তো? কারো কোনো প্রবলেম আছে কিনা? এতটুকু আমাকে বলো। এই আমাকে উম্মেহানি মিম প্রশ্ন করলো বি নট স্কোয়ার কীভাবে হইলো? ওই যে আমরা বলছিলাম, এই যে দেখো এখানে ডিবি আছে, তাহলে লিমিটটা কার? বি এর লিমিট। বি এর লিমিট মানে হচ্ছে আমরা বি এর জায়গায় বসাবো। তাহলে এটাকে এই যে লিমিটটা বসানোর পর কার জায়গায় বসাবো? বি এর জায়গায়। এখানে আছে ভি স্কোয়ার, বি এর আপার লিমিট ভি, লোয়ার লিমিট ভি নট। সো বি এর জায়গায় আপার লিমিট বি বসাইলে বি স্কোয়ার,
বি এর জায়গায় লোয়ার লিমিট বি নট বসাইলে বি নট স্কোয়ার, আমরা জানি আপার লিমিট বসাইতে হয় মাইনাস লোয়ার লিমিট বসাইতে হয়। থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রথমে আপার লিমিট মাইনাস থার্ড ব্র্যাকেটের ভিতরে লোয়ার লিমিট, সেই কাজটাই করলাম। আপার লিমিট বসালে ভি স্কোয়ার, লোয়ার লিমিট বসালে ভি নট স্কোয়ার। আজকের কনসেপ্টটা যে তোমাদের জন্য কত বেশি গুরুত্বপূর্ণ চিন্তাই করতে পারবে না। পুরো ফিজিক্সের সব জায়গায় আমাদের এটা কাজে লাগবে, কিন্তু সৃজনশীল এমসিকিউ সলভ করতে গেলে দেখবা যে এগুলো নাই নাই মানে আসলে এগুলো হচ্ছে আমার পড়তে কাজে লাগে, বেসিক ক্লিয়ার করতে কাজে লাগে, পরীক্ষায় আসে না, প্রমাণ তো আর পরীক্ষা আসবে না। বাট এগুলার না জানলে ফিজিক্স তুমি পড়তে পারবে না কখনো। সো আশা করি ইন্টারমিডিয়েটের ফিজিক্স পড়তে হলে তোমাকে এগুলো জানা লাগবেই মাস্ট। এতটুকু সবার ক্লিয়ার কিনা? বাবা আজকে এসকে ধ্রুব মনে হচ্ছে অতিরিক্ত লেভেলের বুঝতেছে, যে টানা টানতেছে। হ্যাঁ, ফাইনালি এগুলো শেষ করলাম। বিশ্বাস যদি করে ইন্টারে থাকতে মুখস্থ করছি, কেউ এভাবে সুন্দর করে গুছাই দিত না, কেমন মানে বিরক্ত লাগতো, ভাই কী এগুলো কি মুখস্থ করার জিনিস, বা মানে কেমনে শুরু করব, কি করব না করব, পুরো এলোমেলো টাইপসের। সো আশা করি তোমাদের সেই জিনিসটা হবে না। আমি চেষ্টা করছি যথেষ্ট গুছানোভাবে পড়ানোর, উইথাউট নোয়িং ম্যাথমেটিক্যাল ক্যালকুলাস আমরা এখানকার ক্যালকুলাস করে ফেললাম। সো ক্যালকুলাস জানি করে জানি না, আবার একটু করে না জানলে আমাদের ফিজিক্সটা কেন জানি চলে না। ওই কারণে আমাদের ক্যালকুলাস না জানলে আসলে আমাদের ফিজিক্স পড়ার কোনো কারণ নাই। সো আমাদের আজকে থেকে এরকম কোনো ক্যালকুলাস থাকলে সেটা আমাদের জানা চাই, এবং অলরেডি আমরা সব কিছু জেনে গেলাম। আর নেক্সট ক্লাসে আমরা দেখব এবার গতিবিদ্যার ভিতরে ঢুকবো। আগামী ক্লাস থেকে পরন্ত বস্তু আর সবচেয়ে ইম্পর্টেন্ট প্রাস, এই প্রাস যে কী জিনিস সেটা আমি ক্লাস নিলেই বুঝবা। আমার মোস্ট ফেভারিট জিনিস আমার। আচ্ছা, একজন প্রশ্ন করলো 2 নং লাইনটা বুঝে নাই। 2 নং ওকে, 2 নং লাইনটা হচ্ছে, দেখো শরাবত হোসেন প্রশ্ন করলো, আচ্ছা দেখো বি ইকুয়ালস টু ডিএস ডিটি। তো আমার কথা হচ্ছে আমরা চাচ্ছি এখানে ব্যাগ আছে, সরণ আছে, কিন্তু ত্বরণটা নাই। ত্বরণ এই ইকুয়ালস আমরা কি জানি? ত্বরণ এই ইকুয়ালস টু জানি আমরা ডিভি ডিটি। তো আমার কথা হচ্ছে ত্বরণ এই ইকুয়ালস টু যেহেতু আমি জানি ডিভি ডিটি, আমি চাচ্ছি এখানে ত্বরণকে নিয়ে আসতে, মানে একই সূত্রে ব্যাগ, ত্বরণ, সরণ তিনটাই থাকবে। আমরা আগে শিখছিলাম কেন ব্যাগের সাথে সরণ, ব্যাগের সাথে ত্বরণ। এবার চাচ্ছি যে না, একই সূত্রে ব্যাগও থাকবে, সরণও থাকবে, ত্বরণও থাকবে। ব্যাগ আছে, সরণ আছে, আমার কিন্তু ত্বরণ নাই, ওই কারণে ত্বরণ এখানে আনা ছাড়া কোনো উপায় নাই। তো আমি ত্বরণ সমান কি জানি? ডিভি ডিটি। এখানে দেখলাম ডিটি আছে, তো ওই জন্য আমি ডিটিটাকে আলাদা করলাম। তো ডিটিটাকে যদি আলাদা করি, ডিএসটাকেও আলাদা করলাম, যে উপরে তাকে উপরে রাখলাম, যে নিচে তাকে নিচে রাখলাম। এবার ডিটিটাকে আলাদা করলে তার উপরে কী থাকা লাগে? ডিবি থাকা লাগে, ডিবি আনলাম। যেহেতু এখানে একটা এক্সট্রা করে ডিবি আনলাম, আবার ডিবি দ্বারা ভাগ করে দিলাম। এটা হচ্ছে আমাদের সিম্পল কনসেপ্ট। তবে এভাবে কখনো ব্যাখ্যা করা সম্ভব না, মানে আমরা এভাবে চিন্তা করতেছি মনে মনে, বাট প্র্যাকটিক্যালি আসলে এটা করা সম্ভব না। তবে এটা প্রমাণ করা যায়, এখান থেকে প্রমাণ করে এটা আনা যায়, সেটা তোমাদের কাজ না। সো আমরা বলবো তুমি এখন মনে মনে এভাবে চিন্তা করবা, ডিবি ডিবি কাটাকাটি, ওইখানে ডিবি ডিবি নিয়ে আসলাম। এখন এই পুরো জিনিসটাকে আমরা বলতে পারি এ, আর এটা যেমন আছে তেমন রয়ে গেছে। এরপর আমরা বজ্র গুণন করলাম মনে মনে, দেখাই না করলাম, করার পর উভয় পাশে ইন্টিগ্রেশন করবো, এদিকে বি এর সাপেক্ষে, এদিকে এস এর সাপেক্ষে। বুঝছি কিনা বলো? এই শরাফত হোসাইন, তোমার প্রশ্ন ক্লিয়ার কিনা? আজকে যে বিশ্বাস করতে পারো না কতটা শান্তি লাগতেছে, মানে অনেক বড় একটা প্রেশার গেছে। এবার দেখবে তোমাদের সিলেবাস কীভাবে আগায়। মানে এতদিন পর্যন্ত সিলেবাস নিয়ে একটু টেনশনে থাকার কথা ছিল, কারণ কি এই জিনিসগুলো আমাদের সিলেবাসটাকে টেনে ধরে রাখছে। স্বাভাবিক, আমি লাস্ট যে কয়েকটা ক্লাস নিয়েছি কোনোটাই আমার করানোর কথা ছিল না, মানে না করাই আমি চলে যেতে পারতাম, কিন্তু কথা হচ্ছে না করাইলে তোমরা বাস খাইতা। তো এখন হচ্ছে এগুলো আমাদেরকে হুদাই কয়েকটা ক্লাস বাড়াই দিল, মিনিমাম 3টা ক্লাস আমাকে বাড়াইছে। সো সেই 3টা ক্লাস না নিলেও তো আমরা এতক্ষণ অনেক কিছু চলে যেতাম। সো আশা করি পড়াইলেও আমার অন্তত শান্তি রাখতেছে, নেক্সট আনলিমিটেড ফিক্স করতে পারবো। সো আজকের ক্লাস এতটুকু পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।